বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা 2022 সালে যারা পরীক্ষা দেব তাদের জন্য আজকের এই ক্লাস। আজকের বিষয়ের নাম সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র। আমি তোমাদের সাথে আছি ডক্টর মোহাম্মদ আব্দুল মালিক সরকার, সহযোগী অধ্যাপক, সমাজবিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। তোমরা কেমন আছো? আশা করি ভালো। আজকে তোমাদের যে বিষয়টির উপর আমি আলোচনা করব সেটির নাম হলো বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ। তার প্রথম অংশ সমাজবিজ্ঞানের পটভূমি। খুব স্বাভাবিকভাবে আজকে ফোকাসের ক্ষেত্র তাহলে কোন জায়গায় থাকবে? এটা হলো সমাজবিজ্ঞানের পটভূমি এবং বাংলাদেশের সমাজ চর্চার পটভূমি। আসলে আজকের আলোচনার মূল জায়গাটি হলো বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি, কিন্তু এইটি আসলে জানতে চাইলে সমাজবিজ্ঞানের পটভূমিটির দরকার, তাই সেখান থেকে আমরা এতদূর আসবো। অর্থাৎ পরের দুটো অংশ বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ ধারা এবং বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রয়োজনীয়তা, এটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের সিলেবাস পরিবর্তিত হয়ে গেছে, এবং দেখো পরিবর্তিত সিলেবাসের এই কাভার পেজটা আমি আসলে এখানে স্ক্রিনশটের মাধ্যমে সংযুক্ত করছি। কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় সমাজবিজ্ঞান, পত্র দ্বিতীয়, বিষয় কোড 118। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ইতিমধ্যেই আমি তোমাদের সাথে আসি প্রথম থেকেই, অর্থাৎ তোমাদের যে একাদশ শ্রেণীর আমরা যে একটি পরীক্ষা নিয়েছি গুগল ক্লাসরুমের মাধ্যমে, সেই পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে আমি আসলে আসি, এবং এর পরবর্তীতে আরেকটি পরীক্ষা হওয়ার কথা, তার পরিবর্তীতে কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রমটি চলছে। সেই অ্যাসাইনমেন্ট কার্যক্রমটির সাথেও কিন্তু আমরা আসি। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মালিক সরকার এবং তোমাদের সাথে এহসানুল হক এবং লিটন কুমার সরকার, ইতিহাস বিভাগ, আমরা কিন্তু এই তিনজন তোমাদের সাথে আসি। পরিবর্তিত সিলেবাসে তোমরা জানো যে আমাদের প্রথম পত্রে ছিল 11টি অধ্যায়, কিন্তু দ্বিতীয় পত্রে এটি হলো 10টা অধ্যায়। 10টা অধ্যায়ে তোমরা আসলে 7টা অধ্যায় তোমাদেরকে পড়তে হবে। প্রথম পত্রে কিন্তু এটি 8টা অধ্যায় তোমাদের পড়তে হয়েছে। এখানে কোন কোন অধ্যায় পড়তে হবে? 1, 3, 4, 5, 6, 9 এবং 10। 1 নম্বর অধ্যায় হলো বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ, এটি সম্পূর্ণরূপেই পড়তে হবে। লক্ষ্য করো, তৃতীয় অধ্যায়ে কিন্তু সিলেবাসের ব্যাপ্তি বেশি থাকাতে এটি কিন্তু আংশিক হয়ে গেছে। দশম অধ্যায়ে সিলেবাসের ব্যাপ্তি বেশি থাকাতে এটি কিন্তু আংশিক হয়ে গেছে। এই দুটোই কিন্তু সংযুক্ত হয়েছে। 2021 সালের সিলেবাসে কিন্তু এই দুটো অংশ নাই, 2022 সালের সিলেবাসে এই দুটো অংশ আছে। আমরা পরের স্লাইডে যাই। লক্ষ্য করো, আমি কিন্তু একটি লিঙ্ক সংযুক্ত করে দিছি। এর আগের দেখো পরিবর্তিত সিলেবাসে একটি কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ঢাকা এডুকেশন বোর্ড, কিন্তু এটি যখনই তুমি লিঙ্কটা কপি করতে চাও এটি হাইপার লিঙ্ক হয়ে যায়। হাইপার লিঙ্ক হলে ঢাকা এডুকেশন বোর্ড দেখা যায়, সেখানে সম্পূর্ণ অ্যাড্রেসটি দেখায় না। সেই অ্যাড্রেসটি দেখানোর সুবিধার্থে আমি পরবর্তীতে একটি স্ক্রিনশটের মাধ্যমে এটি সংযুক্ত করছি। অর্থাৎ তোমাদের পরিবর্তিত সিলেবাসটি কোথায় পাবে তোমরা লক্ষ্য করো, ওখানে দেখো অ্যাড্রেস বার আছে। অ্যাড্রেস বারে ঢাকা এডুকেশন বোর্ডের কোন জায়গায় ঠিক এইচএসসি কর্নারটা কোন জায়গায় আছে কিংবা নোটিশ বোর্ডটা কোন জায়গায় আছে তার একটি স্ক্রিনশট আছে। তোমরা কিন্তু এইটি যখন দেখবা একটু বড় করে দেখলে কিন্তু ওখানে অ্যাড্রেস বারে অ্যাড্রেসটি দেখতে পাবো। অর্থাৎ এই অ্যাড্রেসটি লিখলে সোজা কিন্তু তোমরা এই জায়গায় ঢুকে যাবা। অর্থাৎ তোমাদের এই জায়গাটি কোথায় আছে তার আমি রুট লিংকটা দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমরা দেখি যে পরিবর্তিত সিলেবাসের বাদ পড়া অংশ কোনটুকু। বাদ পড়া অধ্যায় ছিল 2, 7 আর 8, অর্থাৎ 10টা চ্যাপ্টারের মধ্যে 3টা অধ্যায় তোমাদের বাদ আছে। 2 নম্বর অধ্যায়, 7 নম্বর অধ্যায় এবং 8 নম্বর অধ্যায়, 3টে ছোট ছোট অংশ, অর্থাৎ প্রায় তোমাদের পুরো অংশটুকুই পড়তে হবে। আর 2021 সালে বাদ পড়া কিন্তু 5টা অধ্যায়, 2, 3, 7, 8, 10। আমি এটি দেওয়ার কারণটা হলো তোমরা যাতে করে 2021, 2022 এটা মিস ম্যাচ না করে ফেলো। অর্থাৎ 2022 কিন্তু তোমাদের পড়তে হবে 7টা অধ্যায়, 2021 ওদেরকে কিন্তু পড়তে হবে 5টা অধ্যায়। অর্থাৎ তাদের জন্য সময় খুবই কম। সরকার এই জিনিসটি বিবেচনা করে তাদের 5টা অধ্যায়ের উপরে পরীক্ষা নেবে। তোমাদের সামনে যেহেতু আরেকটু সময় আছে, সেক্ষেত্রে তোমাদের এই 3টা অধ্যায় বাদ দিয়ে কিন্তু তোমাদের সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে, যেহেতু বিঘ্নিত পড়ালেখা হয়েছে। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি এনসিটিভির সিলেবাস, অর্থাৎ প্রথম অধ্যায়টাকে কিভাবে বিশ্লেষণ করা হয়েছে। লক্ষ্য করো, এখানে যে কোনো সিলেবাস যদি তোমরা দেখো প্রথমেই দেয়া থাকে শিখন ফল। শিখন ফলে দেখো বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চার পটভূমি, বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ ধারা এবং বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব। এটি হলো মূল শিখন ফল। অর্থাৎ আমরা যে বিষয়টি আলোচনা করব সেই আলোচনার মাধ্যমে যেন তোমরা এই কাজগুলো করতে পারো, অর্থাৎ পটভূমি বলতে পারো,
প্রয়োজনীয়তা বলতে পারো, বিকাশ ধারা বলতে পারো এবং পাঠের গুরুত্ব উপলব্ধি করো। অর্থাৎ তোমরা জানবে এটির প্রকাশটা কিসের মাধ্যমে হবে, আসলে পরীক্ষার মাধ্যমে কিংবা অ্যাসাইনমেন্টের মাধ্যমে হবে। অর্থাৎ যে বিষয়টি আমরা পড়াবো তার উত্তরটি, অর্থাৎ এই প্রশ্নের উত্তরগুলি আমরা পড়াবো, এইটি মোটা দাগে তোমরা চিন্তা করতে পারো। তাহলে এই জিনিসগুলো কার মাধ্যমে জানতে পারবো? দেখো পাশেই দেওয়া আছে বিষয়বস্তু, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি। এই পটভূমি যখন তুমি পড়বা তখন কিন্তু বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি বর্ণনা করতে পারবে। তারপরে প্রয়োজনীয়তা এবং বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ ধারা, এই তিনটা অংশ যদি তোমরা পড়ো বিষয়বস্তুর মধ্যে, তাহলে তোমাদের শিখন ফলটি অর্জিত হবে। এই বিষয়বস্তু আলোচনায় আমরা ক্লাসের অংশে করতে যাব। লক্ষ্য করো, আমি কিন্তু বলে দিচ্ছি যে পরিবর্তিত সিলেবাস, এটি কিন্তু স্ক্রিনশট নিয়ে কোত্থেকে তোমাদের, এটি কিন্তু ওই যে ঢাকা বোর্ডের যে একটা লিঙ্ক দিয়ে দিলাম, সেই লিঙ্কের মধ্যে এই কথাগুলো বলে দেওয়া আছে এবং সেখানে কিভাবে দেওয়া আছে হুবহু আমি এটি নেওয়ার চেষ্টা করছি স্ক্রিনশট দিয়ে। কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। আমি কিন্তু অন্যান্য চ্যাপ্টার গুলো নেইনি, শুধুমাত্র প্রথম চ্যাপ্টারটি নিছি। লক্ষ্য করো দেওয়া আছে কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় সমাজবিজ্ঞান, পত্র দ্বিতীয়, কোড 118 -- এইভাবে আমরা যদি যাই, অধ্যায়ের শিরোনামটা কি? প্রথম অধ্যায়ের শিরোনামটি কি তোমরা ইতিমধ্যে দেখে ফেলছো যে প্রথম অধ্যায় বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ। এর সাথে আমি একটি কথা বলে রাখি শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে সমাজবিজ্ঞান প্রথম পত্র পড়েছো, ওর মধ্যে কি আছে? ওর মধ্যে আছে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ। প্রথম পত্রেই তোমরা প্রথম অধ্যায়ে লক্ষ্য করবে যে সমাজবিজ্ঞান চর্চার পটভূমি ও বিকাশ। আর দ্বিতীয় পত্রের এইটি প্রথম অধ্যায়ে কি আছে? বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ। অর্থাৎ প্রথম পত্রের বিষয়টি বাংলাদেশের প্রেক্ষিতে, উপমহাদেশ এবং বাংলাদেশের প্রেক্ষিতে বর্ণনা বা প্রয়োগটাই হলো দ্বিতীয় পত্রের বিষয়। লক্ষ্য করো, তোমাদের যে প্রথম পত্র ছিল সেই প্রথম পত্রের নাম প্রাথমিক সমাজবিজ্ঞান এবং দ্বিতীয় পত্রের নাম হলো বাংলাদেশের সমাজবিজ্ঞান। অর্থাৎ প্রাথমিক সমাজবিজ্ঞানের মাধ্যমে একটা জিনিসের তুমি বৈশ্বিক প্রেক্ষাপট কিংবা উদ্ভব কিংবা এটির আসলে কনসেপ্ট গুলো কিংবা বিভিন্ন ধারণাগুলো তোমরা আসলে পেতে থাকবে। ওই ধারণাগুলোর বাস্তব প্রয়োগটা তোমরা দ্বিতীয় পত্রে পাবে। অর্থাৎ দ্বিতীয় পত্র পড়ালেখা করলেই তোমরা প্রথম পত্রের অনেক বিষয়গুলো তোমরা আবার তোমাদের পুনরালোচনা হয়ে যাবে। আবার তেমনি প্রথম পত্র যদি তোমরা ভালো করে পড়ে থাকো, দ্বিতীয় পত্র অতি সহজ তোমাদের মাথায় ধরা দেবে। অর্থাৎ প্রথম পত্রের কোনো বিষয়টি যদি তোমাদের কখনো কঠিন লেগে থাকে, দ্বিতীয় পত্রের ক্লাস করার মাধ্যমে সেটি কিন্তু আর সেই কাঠিন্যটা থাকবে না, তোমাদের মাথায় কিন্তু খুব সহজেই ঢুকে যাবে। লক্ষ্য করো, ওই একই বিষয়ই অধ্যায় শিরোনাম কি? বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ। এটি কি? দেখো শিক্ষাক্রম বা পাঠ্যপুস্তকে উল্লিখিত শিখন ফল। এর আগে আমি যেটি দেখাইছি ওখানে কিন্তু শিখন ফলগুলো দেয়া আছে, বিষয়বস্তু দেয়া আছে এবং লক্ষ্য করো একবারে ডাইন পাশে যেটা দেয়া আছে প্রয়োজনীয় ক্লাসের সংখ্যা এবং ক্লাসের ক্রম। প্রয়োজনীয় ক্লাসের সংখ্যা অর্থাৎ এই চ্যাপ্টারের উপরে 4টি ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে। হয়তো 4টি ক্লাস নেব না, আমি 2টো ক্লাস নেব, প্রয়োজন হলে 3টা ক্লাস নেব, কিন্তু 4টি ক্লাস নেব না। আসলে কেন এটি প্রশ্ন আসতে পারে? 4টি ক্লাস না নেওয়ার কারণটি হলো তোমাদের ক্লাসরুমে যখন আমরা থাকি তাই ছোট বিষয়ের উপরে ক্লাসরুম অ্যাক্টিভিটিস তোমাদের সাথে করি, সেক্ষেত্রে কিন্তু ওই বিষয়টি তোমাদের সাথে আরো বেশি প্র্যাকটিক্যালি তোমাদেরকে বোধগম্য করানো যায়, যেটি কিন্তু এখানে একপাক্ষিক অর্থাৎ ওয়ান ওয়ে ডেলিভারির মাধ্যমে, যেটাকে বলা হচ্ছে টিচার সেন্টার্ড মেথডে এনে আমরা লেকচার দিচ্ছি, সেই প্রেক্ষিতে কিন্তু এই বিষয়টি বারবার চর্বিত চর্বণী হয়ে যায়। আমি এর বিভিন্ন দিকটি আলোচনা করার চেষ্টা করব, অর্থাৎ শুধুমাত্র তোমাদের টেক্সটই আলোচনা নয়, এর মধ্যেকার বিভিন্ন দিকগুলো যেমন আলোচনা করব। উদাহরণের প্রেক্ষিতে প্রথম পত্রের সাথে যা অনেকগুলো মিলে যাবে এবং প্রথম পত্রের বিস্তৃত বর্ণনা এর মধ্যে পাবা, এবং শেষের দিকে প্রশ্ন কেমন হতে পারে বা কেমন করে প্রস্তুতি নিলে তোমাদের পরীক্ষায় বসতেই হবে খুব কম নম্বরের খুব কম সময়ের মধ্যে, সেটি যেমন হবে, আবার অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে কিভাবে তোমরা চিন্তাগুলো আরো বিস্তৃত করতে পারো সেই বিষয়গুলোও কিন্তু তোমরা ধারণা পাবা। লক্ষ্য করো যে প্রয়োজনীয় ক্লাস প্রথম ক্লাসে কি হবে? বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চার পটভূমি। এটি আমি এক ক্লাসের মধ্যেই নিব, অর্থাৎ এক ক্লাসের মধ্যেই তোমার শুধুমাত্র বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চার পটভূমি, এই পটভূমি আলোচনা করতে যে লক্ষ্য করো যে সমাজ বিজ্ঞানের পটভূমি যেটা প্রথম পত্রের মধ্যে তোমরা পেয়ে গেছো, সেই বিষয়গুলোও কিন্তু চলে আসবে। একবারে ডান পাশে দেখো যে ক্লাসের ক্রম দেয়া আছে, মানে 1 2 3 4। তাহলে এটা প্রথম পত্রের সাথে প্রথম চ্যাপ্টারের সাথে প্রথম 4টে ক্লাস যদি হয়ে থাকে, তাহলে দ্বিতীয় চ্যাপ্টার কিংবা তৃতীয় চ্যাপ্টারের ক্লাসগুলো তারপরে 5 6 7 নম্বর কিংবা 8 নম্বর 10 নম্বর এইভাবে হয়ে যাবে। এই কথাগুলো বলে দেয়া আছে। তো ক্লাসের ক্রমটি এখানে যেহেতু প্রথম পত্রের প্রথম ক্লাস, অতএব দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টারের প্রথম ক্লাস, তাই কিন্তু ক্লাসের ক্রম নম্বর 1 দেয়া আছে।
আমরা এবার চলে যাই। লক্ষ্য করো আরেকটু জিনিস তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই সময়টাতে তোমরা খুব বোরিড হয়ে গেছো। আজকে তোমাদের তোমাদের ষষ্ঠ অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার তারিখ, অর্থাৎ ইতিমধ্যে সায়েন্সের গ্রুপটি জমা দিচ্ছে, তোমাদের আর্টসের গ্রুপটি, হিউম্যানিটিজের গ্রুপটি হয়তো পরশু দিন জমা হবে। আমরা আপাতত রসায়ন বিজ্ঞান ভবনে আজকের আইসিটি অ্যাসাইনমেন্টটি জমা নিচ্ছি। কালকে কিংবা পরশু দিন যারা জমা দেবা তাদের জন্য আমরা প্রয়োজনীয় নির্দেশনা দিব। এটা কি রসায়নেই জমা হবে না অন্য কোথাও জমা হবে সেটি কিন্তু আমরা বলে দেব। অর্থাৎ তোমরা কিন্তু কানেক্টেড থাকবা, ক্লাসরুমের মাধ্যমে তোমরা সমস্ত কিছু জানতে পারবা, সেখানেই কিন্তু তোমরা আসলে প্রয়োজনীয় নির্দেশনাগুলো পাবা এবং ওই অনুযায়ী কাজগুলো করতে পারবা। এখন প্রশ্ন হতেছে এই অ্যাসাইনমেন্টগুলো আমরা কোথায় পাই? আমি কিন্তু স্ক্রিনশটের মাধ্যমে এটা সংযুক্ত করে দেওয়ার চেষ্টা করছি। 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এনসিটিপি কর্তৃক পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান। যদিও আসলে সপ্তম সপ্তাহ আজকেই হয়তো ডিক্লেয়ার করবে সপ্তম সপ্তাহের ক্লাস অ্যাসাইনমেন্টটি। ষষ্ঠ সপ্তাহ যেহেতু জমা হয়ে গেছে, ডেট দিয়ে দিচ্ছি আমরা, আজ থেকে শুরু হয়েছে, আজকাল এবং পরশু হয়তো জমা হবে। তো আমি একটি আসলে দেখানোর চেষ্টা করছি পঞ্চম সপ্তাহ। এখানেও কিন্তু যথারীতি আমি স্ক্রিনশট দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি এটা কোথায় পাওয়া যায়। ওই যে দেখবা যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবা, এবং ওখানে কিন্তু এটি কিন্তু বড় করে দেখলেই তোমরা কিন্তু অ্যাড্রেস বারে যা আছে সরাসরি লিখলেই কিন্তু নিচের দিকে স্ক্রল করলেই তোমাদের এই অংশটুকু পেয়ে যাবা। যদিও তোমাদের জন্য আমরা সবসময় সহজ করে দিছি, আমরা গুগল ক্লাসরুমের মধ্যে কিন্তু এই লিঙ্কটি দিয়ে থাকি এবং ফেসবুকেও কিন্তু আমরা এটা আপলোড করে থাকি। এবারে যাই, এবার এতক্ষণে আমরা ঢুকলাম হলো আমাদের টেক্সটের মধ্যে। স্বাভাবিকভাবেই এই কোর্সটার নাম বাংলাদেশের সমাজবিজ্ঞান। এটি যদি আমরা জানতে চাই, প্রথমেই আমাদের মাথায় আসে দুটো শব্দ, একটা হলো বাংলাদেশ আর একটা হলো সমাজবিজ্ঞান। তো আমরা বাংলাদেশ, আমরা যে দেশে বসবাস করি তাদের কি সেই প্রেক্ষিতে যদি আমরা বাংলাদেশের সমাজবিজ্ঞান, অর্থাৎ বাংলাদেশের সমাজবিজ্ঞানের উদ্ভব কেমনে হলো, এর বিকাশটা কেমনে হলো, কিংবা এটা কিভাবে আসলে কাজে লাগতেছে, এই বিষয়টি কি আমরা আসলে বাংলাদেশের সমাজবিজ্ঞান বলি। অর্থাৎ সমাজবিজ্ঞানের ক্ষেত্রটাকে যখন আমরা শুধুমাত্র বাংলাদেশের টেরিটরির মধ্যে নির্দিষ্ট করি এবং বিভিন্ন দিক ওটা প্রয়োগ করার চেষ্টা করি, তাকে আমরা বলি বাংলাদেশের সমাজবিজ্ঞান। তাই বাংলাদেশ যদি আমরা বাংলাদেশের সমাজবিজ্ঞান কি, তো সেক্ষেত্রে জানতে হবে সমাজবিজ্ঞান কি। সমাজবিজ্ঞানের মধ্যে লক্ষ্য করো যে দুটো ওয়ার্ড মিলে একটি যৌগিক ওয়ার্ড বা কম্পাউন্ড ওয়ার্ড। সমাজ একটি আমরা সিঙ্গেল ওয়ার্ড, বিজ্ঞান একটি সিঙ্গেল ওয়ার্ড। দুটো শব্দ যখন এক জায়গায় যুক্ত হয় তখন সেটাকে বলি আমরা কম্পাউন্ড বা যৌগিক ওয়ার্ড। তাই আমরা আগে সিঙ্গেল ওয়ার্ড দেখি, তারপরে যৌগিক ওয়ার্ডে যাব। সমাজবিজ্ঞানের মূল শব্দ হলো বিজ্ঞান। বিজ্ঞান কাকে বলে লক্ষ্য করো, বিজ্ঞানের মধ্যেও আবার দুটো অংশ, একটা হলো বি প্লাস জ্ঞান। তোমরা কিন্তু সন্ধি বিচ্ছেদের মধ্যে এটা পড়ছো, বি যোগ জ্ঞান বা বিশেষভাবে অর্জিত জ্ঞান। এখন বিশেষ মানে নির্দিষ্ট, বিশেষের ইংরেজি হলো দি বা নির্দিষ্ট। জ্ঞান অর্থ হলো এই ধারণা, যে কোনো বিষয় সম্পর্কে ধারণাকেই বলে জ্ঞান। তুমি কম্পিউটার চালাতে পারো, তাহলে ওই সম্পর্কে তোমার জ্ঞান আছে। তুমি রান্না করতে পারো, ওই সম্পর্কে তোমার জ্ঞান আছে। তুমি পাহাড়ে উঠতে পারো, ওই সম্পর্কে তোমার জ্ঞান আছে। এই যে বিষয়গুলো, তুমি ইলেকট্রিসিটি লাইন করতে পারো, এটি সম্পর্কে তোমার জ্ঞান আছে, এটা মনে করা হয়। অর্থাৎ যে কোনো বিষয় সম্পর্কে ধারণাকেই বলা হচ্ছে জ্ঞান। আর বিজ্ঞান অর্থ, বি অর্থ ছিল বিশেষ বা নির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট উপায়ে যে কোনো বিষয়ের উপরে অর্জিত জ্ঞানকেই বলা হচ্ছে, অর্জিত ধারণাকেই বলা হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ তুমি নির্দিষ্ট উপায়টা কি, নির্দিষ্ট উপায় কিন্তু নির্দিষ্ট উপায় মানে আগে থেকে যেটা স্পেসিফাইড তাকে বলা ছিল নির্দিষ্ট। তোমরা জানো প্রথম পত্রের মধ্যে পড়ছো যে বিজ্ঞানসম্মত গবেষণার কয়েকটা ধাপ বা বৈজ্ঞানিক গবেষণার কয়েকটা ধাপ আছে। সেই 6টা ধাপ কিংবা 7টা ধাপ কিংবা 8টা ধাপ আছে। এই ধাপগুলো সমস্ত বিজ্ঞান অনুসরণ করে থাকে। অর্থাৎ ওই ধাপগুলো অনুসরণ করে যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করলেই তাকে বলা চলে বিজ্ঞান। লক্ষ্য করো, আমরা সমাজ শব্দের সাথে বিজ্ঞান শব্দ করে বলি যে সোশিওলজি একটি বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এইরকম আমরা উদ্ভিদ বিজ্ঞান এটা বলে থাকি। অর্থাৎ যে শব্দের সাথে বিজ্ঞান শব্দটি যুক্ত আছে, যে শাস্ত্রের সাথে বিজ্ঞান শব্দটি যুক্ত আছে, সেই শাস্ত্রের জ্ঞানটি ওই নির্দিষ্ট ধাপই অনুসরণ করার পরেই সেটি আসলে ওই শাস্ত্রের বা ওই সাবজেক্টের জ্ঞান ভান্ডারে যুক্ত হয়, তবেই সেই শাস্ত্রটি বিজ্ঞান হয়ে থাকে। এরকম ভাবে তুমি কিন্তু বাংলা বিজ্ঞান বলবা না, ইংরেজি বিজ্ঞান, আরবি বিজ্ঞান বলবা না, কারণ তারা জ্ঞানটি ওই বিজ্ঞান সম্মত উপায় অবলম্বন করে অর্জন করে না। কিন্তু সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান কিংবা মহাকাশ বিজ্ঞান কিংবা উদ্ভিদ বিজ্ঞান, যে কোনো বিজ্ঞান যার সাথে যুক্ত আছে, তারা জ্ঞানগুলো এই নির্দিষ্ট উপায় অবলম্বন করে থাকে, তাই এদের নামের শেষে বিজ্ঞান শব্দটি যুক্ত। ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে বিজ্ঞান কাকে বলে। এখন তোমাদের মাথায় প্রশ্ন,
সমাজ বিজ্ঞান বিজ্ঞান, তাহলে এর ডিগ্রিটি আমরা হিউম্যানিটিস বলি কেন? হ্যাঁ, লক্ষ্য করো বিজ্ঞানের মধ্যে দুটো অংশ আছে, একটি হলো প্রাকৃতিক বিজ্ঞান আর একটি হলো সামাজিক বিজ্ঞান। কয় অংশ? দুই অংশ। একটা হলো প্রাকৃতিক বিজ্ঞান, একটি হলো সামাজিক বিজ্ঞান। প্রাকৃতিক বিজ্ঞান কি? প্রকৃতিতে যে জিনিসটি সৃষ্টিকর্তা সৃষ্টি করছে সেই বিষয়গুলোর উপরে ওই নির্দিষ্ট উপায়গুলো অবলম্বন করি। যেমন নির্দিষ্ট উপায়গুলোর ধাপ কি কি? প্রথমে আছে যেমন বিষয় নির্বাচন, তারপরে বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ, তথ্যগুলো সাজানো, তারপরে সেটি হলো একটি ধারণা প্রণয়ন, তারপরে হয়তো কল্পনা প্রণয়ন, কল্পনা যাচাই, তারপরে ফলাফল বা ভবিষ্যৎবাণী। এটা মোটা দাগে ধাপ। এর মধ্যে আগে পরে দু একটা ধাপ কিন্তু সন্নিবেশিত হতে পারে। তো এই যে প্রকৃতিতে যে কোনো বিষয়, যেমন কঠিন বিষয়, তরল বিষয়, কিংবা বায়বীয় বিষয়, কিংবা গাছপালা, যে কোনো বিষয় সম্পর্কে সৃষ্টিকর্তা যেগুলো সৃষ্টি করছে সেগুলো নিয়ে যদি আমরা ওই নির্দিষ্ট উপায় অর্জন করে জ্ঞান অর্জন করি, তাকে বলা চলো প্রাকৃতিক বিজ্ঞান। কিন্তু সামাজিক বিজ্ঞান কাকে বলে? অর্থাৎ লক্ষ্য করো, মানুষ একমাত্র সামাজিক জীব পৃথিবীর মধ্যে। মানুষ সমাজে বসবাস করতে যে আরেকজনের সাথে কিন্তু বিভিন্নমুখী সম্পর্কে আবদ্ধ হয়। তোমরা লক্ষ্য করো যে সমাজ কাকে বলে, এর পরের স্লাইডে আলোচনা করব। সমাজ হতেছে হলো সমাজ হলো কিছু ব্যক্তির, একাধিক ব্যক্তি যখন সম্পর্কযুক্ত হয়ে বসবাস করে তাকে বলা চলে সমাজ। কিন্তু কি সম্পর্ক? ধর্মীয় সম্পর্ক হতে পারে, পারিবারিক সম্পর্ক হতে পারে, বিনোদনমূলক সম্পর্ক হতে পারে, রাজনৈতিক সম্পর্ক হতে পারে, বিভিন্ন মুখী প্রয়োজনের প্রেক্ষিতে কিন্তু একজন আরেকজনের সাথে নির্ভর করে থাকে বা সম্পর্ক তৈরি করে থাকে। এই সম্পর্কগুলোই আসলে আমাদেরকে সমাজ নির্মাণে সহযোগিতা করে। কিন্তু এই সম্পর্কগুলো কি ত্রুটি মুক্ত? অর্থাৎ সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা আছে। সেই জটিলতাগুলো মোকাবেলা করার জন্য আমাদের গবেষণা করার প্রয়োজন হয়, ওই সমস্যাটি দূর করার জন্য গবেষণা করার প্রয়োজন হয়। সেই বিষয়টাকেই আমরা বলে থাকি, সেই বিষয়টি করার জন্য যে শাস্ত্রটি কাজ করে তাকে বলা হচ্ছে সামাজিক বিজ্ঞান। এই সামাজিক বিজ্ঞানের বিভিন্ন, অর্থাৎ সমাজের বিভিন্ন অংশের উপরে ফোকাস করার জন্য সামাজিক বিজ্ঞানের কয়েকগুলো শাখা আছে। সমাজ বিজ্ঞান বলে থাকি, সমাজকর্ম বলে থাকি, অর্থনীতি বলে থাকি, রাষ্ট্রবিজ্ঞান বলে থাকি, কিংবা আরো এরকম আমরা বলতে পারি যে রাজনীতি বিজ্ঞান বলতে পারি, আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারি। এরকম আরো অনেক শাখা আছে সামাজিক বিজ্ঞানের। ইতিমধ্যে তাহলে আমরা বুঝতে পারলাম যে সামাজিক বিজ্ঞান কি এবং প্রাকৃতিক বিজ্ঞান কি। আচ্ছা, তাহলে ইতিমধ্যে তাহলে সমাজ বিজ্ঞান কাকে বলে? এখানে দেখো দিয়ে আছে, সমাজ বিজ্ঞান হলো সামাজিক সম্পর্কের বিজ্ঞান। অর্থাৎ যেখানে সম্পর্ক আছে, সামাজিক সম্পর্ক আছে, সেখানেই সমাজ বিজ্ঞান আছে। তাহলে সামাজিক সম্পর্ক ইতিমধ্যে আমি বলার চেষ্টা করছি যে মানুষ এক জায়গায় ঘুমায় থাকতে পারে না সারা জীবন, মানুষ একা একা বসবাস করতে পারে না। এটা কিন্তু এরিস্টটলের একটি উক্তি আছে। একা যে মানুষটি থাকে, হয় সে দেবতা হবে, সন্ন্যাসী হবে, অথবা সে হবে পশু না হয় দেবতা। অর্থাৎ মানুষ হতে গেলে তাকে অন্যের উপরে সম্পর্কযুক্ত হতে হয়। সম্পর্ক কি? একজনের উপর নির্ভর করতে হয়, সে তার উপর নির্ভর করবে, সে তার উপর নির্ভর করবে, এরকম একটি বিষয়। আর তাহলে সমাজ বিজ্ঞান হলো সামাজিক সম্পর্কের বিজ্ঞান, আর সমাজ হলো ইতিমধ্যে সমাজ বিজ্ঞান অংশ সমাজকে বিশ্লেষণ করে দিচ্ছে। সমাজ হলো পারস্পরিক সম্পর্কযুক্ত ব্যক্তি। অর্থাৎ একটা বাজারে গেলাম, 1 লাখ লোক আছে, 100 লোক আছে, কিংবা 1 কোটি লোক আছে, কিংবা একটি জনসভা আছে, কিংবা একটি মিছিল আছে, ওখানে সমাজ হয়নি, কারণ পারস্পরিক সম্পর্কযুক্ত ব্যক্তি নাই ওখানে। সম্পর্কযুক্ত ব্যক্তি কোথায় আছে? শুধুমাত্র একটি পরিবারও সমাজ হতে পারে, সেখানে একটা স্বামী আর একটা স্ত্রী, অর্থাৎ 2 জন মানুষই কিন্তু সমাজ হয়ে গেছে। কিন্তু 2 লাখ 2 কোটি লোক থাকলেও কিন্তু সমাজ হয়নি। কিন্তু সমস্যাটা কোন জায়গায়? কারণ ওখানে পারস্পরিক সম্পর্কযুক্ত ব্যক্তি নাই। সম্পর্কযুক্ত ব্যক্তি যেখানেই আছে সেখানেই আসলে সমাজের সৃষ্টি হয়। তাহলে এই স্লাইডের বিষয়গুলো মোটামুটি বলেই ফেললাম যে আমরা সমাজ কি জিনিস, পারস্পরিক সম্পর্কযুক্ত ব্যক্তির সমষ্টি, বিজ্ঞান কি জিনিস, বিশেষ উপায়ে অর্জিত যে কোনো বিষয়ের উপর জ্ঞান বা ধারণাকে বলা চলে বিজ্ঞান, আর সেই হিসেবে সমাজ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান পর্যায়ভুক্ত। পরের স্লাইডে চলে যাই। ইতিমধ্যে আমরা আলোচনা কিন্তু করেই ফেললাম যে সমাজ বিজ্ঞান কাকে বলে, সমাজ বিজ্ঞান আসলে কি ধরনের বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান কি করে থাকে, সামাজিক বিজ্ঞানের কি কি অংশগুলো সেটি আলোচনা করে ফেলছি। সমাজ বিজ্ঞানকে বলা চলে হলিস্টিক সায়েন্স, অর্থাৎ সমাজ বিজ্ঞান সমাজ জীবনের এমন কোন দিক নাই যেটা নিয়ে আলোচনা করে না। সেটি হতে পারে কি? সেটি হলো তোমার রাজনৈতিক দিক, ধর্মীয় দিক, কিংবা শুধু প্লেন সামাজিক দিক, দলগত দিক, কিংবা এই টাইপের যে কোনো দিক নিয়েই যখন আমরা আলোচনা করে থাকি, সেই বিষয়গুলোও কিন্তু আমাদের সমাজ বিজ্ঞানের অন্তর্ভুক্ত। তাইলে এই একটি জরুরি বিষয়, মানব সমাজ সৃষ্টি, অর্থাৎ পৃথিবী জন্মের পরেই যখন আদমের সাথে হাওয়া চলে আসলো তখনই কিন্তু সমাজের সৃষ্টি হলো। সেই সময়টি থেকে এই শাস্ত্রের অন্তত উচিত ছিল যে পৃথিবীর সর্বপ্রথম শাস্ত্র হওয়া উচিত ছিল সমাজ বিজ্ঞান, কিন্তু তা না হয়ে আজ থেকে প্রায় কত বছর আগে, 1839
1839, 1939, এটি কিন্তু আমাদের 150 বছর এখনো পূর্ণ হয়নি। না, 150 বছর পার হয়ে গেছে, 150 বছর পার হয়ে এখনো কিন্তু 200 বছর আমাদের হয়নি। তো সেটি তো আসলে খুব বেশি দিন আগে না, সেটা আমরা বলি যে 1839 সাল, আজ থেকে কিন্তু মাত্র কত 19 শতকে, যেটা কিন্তু 150 বছর মাত্র পার করছে। এটা হতে পারতো পৃথিবীর জন্মের পরপরই। তাইলে সমাজে বসবাস করতে চাইলে আমাদেরকে সম্পর্কযুক্ত হয়ে বসবাস করতে হয়, আর যেখানে সম্পর্ক আছে সেখানে কিন্তু সমাজ বিজ্ঞানের নাক গলানো আছে। তাই সমাজ বিজ্ঞানে কিন্তু অনেক বিষয়বস্তু বা শাখা আছে, সেটা তোমরা প্রথম পত্রে আলোচনা করছো। পরিবারের সমাজ বিজ্ঞান, এমনকি যুদ্ধের সমাজ বিজ্ঞান আছে, এমনকি ডাক্তারদের যে ডাক্তারি ডিগ্রি অর্জন করতে চাইলে তাদেরকে সমাজ বিজ্ঞান পড়তে হয়, ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করতে হলে সেখানে সমাজ বিজ্ঞান পড়তে হয়, যুদ্ধ করতে চাইলে সোশিয়োলজি অফ ওয়ার আছে, শিল্পকলার সমাজ বিজ্ঞান আছে। অর্থাৎ পৃথিবীতে হেন জায়গা নাই যেখানে মানুষ যায় সেখানেই সমাজ বিজ্ঞানের নাক গলানো আছে। অর্থাৎ সমাজ বিজ্ঞানের ওখানে কিন্তু সমাজ বিজ্ঞান তাদেরকে পড়তে হয়, সমাজ বিজ্ঞানের জ্ঞানটুকু নিয়ে আসলে তাদেরকে ডেভেলপমেন্ট করতে হয়। কারণ সমাজ বিজ্ঞানের জ্ঞান ছাড়া যদি কোনো ডেভেলপমেন্ট হয় সেটি কিন্তু আসলে ডিস্ট্রাকশন হতে পারে আমাদের জন্য। সেই জন্য যুদ্ধের মধ্যে কিন্তু সমাজ বিজ্ঞানের একটা চর্চার বিষয় আছে, এই জ্ঞানটি প্রয়োগের বিষয় আছে। অর্থাৎ যে জায়গাটি হয়তো ফেলে দিয়ে যাবে সেটা একদম ডিস্ট্রাকশন না হয়ে থাকে। তা আমরা পরের স্লাইডে চলে যাই। আজকের আলোচনার মূল ফোকাস সমাজ বিজ্ঞান চর্চার উৎপত্তির পটভূমি। উৎপত্তির মধ্যে লক্ষ্য করো, আমাদের মূল বিষয়টি হলো উপমহাদেশের সমাজ বিজ্ঞানের পটভূমি, এটি হলো আমাদের আলোচনা, কিংবা বাংলাদেশের সমাজ বিজ্ঞানের পটভূমি, এটি হলো আমাদের আলোচনা। যেহেতু এই কোর্সের নাম হলো বাংলাদেশের সমাজ বিজ্ঞান, কিন্তু এটি আলোচনা করতে যে আমাদের আসলে আগের যদি পটভূমি আলোচনা না করি, অর্থাৎ এর পেছনের কথা, বৈশ্বিক প্রেক্ষাপটের যে কথা যদি আলোচনা না করি, তাহলে কিন্তু আমরা এই জায়গায় ঠিক মতো যেতে পারি না। ইতিমধ্যে তোমাদেরকে আমি বলছি যে আসলে দ্বিতীয় পত্র পড়তে যেয়ে কিন্তু আমরা প্রথম পত্রের অনেক কিছুই আমরা মাথায় নিয়ে আসবো এবং সেই বিষয়গুলো কিন্তু আলোচনা করব। তাই এখানে দেখো সমাজ বিজ্ঞান উৎপত্তির পটভূমিটা কোথায়, কেন সমাজ বিজ্ঞান উদ্ভব হলো। এখানে কিন্তু 4টা রিজনকে আমি দাঁড় করানোর চেষ্টা করছি। একটা হলো পলিটিক্যাল ফিলোসফি, একটা হলো ফিলোসফি অফ হিস্ট্রি, একটা হলো সোশ্যাল এভলিউশন এবং সোশ্যাল সার্ভে। অর্থাৎ সমাজ বিজ্ঞান এই সময়টাতে 1839 সালে বা 19 শতকে কিংবা ফরাসি বিপ্লবের পর পর কেন উদ্ভব হলো। আরো পরে হতে পারতো, আরো আগে হতে পারতো। বলা হচ্ছে এই সময়টাতে আমাদের সমাজের মধ্যে এক ধরনের বিপ্লব হয়ে যায়, আর আমরা ফরাসি বিপ্লবকে বলি এটি ল্যান্ডমার্ক। অর্থাৎ তখন সামন্ততন্ত্রের পতন হয়ে আমরা কিন্তু দেখি যে পুঁজিতন্ত্রের সূচনা হয়, অর্থাৎ সমাজের মধ্যে একটা ব্যাপক ভাঙন গড়ন শুরু হয়ে যায়, সমাজের কিন্তু ব্যাপক হারে পরিবর্তন হয়। লক্ষ্য করো বর্তমান সমাজটি যেভাবে, আমরা তো জানি সমাজ পরিবর্তনশীল, অনবরত পরিবর্তন হচ্ছে, এখনো পরিবর্তন হচ্ছে, কিন্তু যুদ্ধের সময়ে যত দ্রুত পরিবর্তন হয় কিংবা বিপ্লবের সময় যত দ্রুত পরিবর্তন হয়, তত তো আর সারা জীবন সবসময় পরিবর্তন হয় না। এই পরিবর্তন যত দ্রুত পরিবর্তন হয় সেখানে কিন্তু এক ধরনের বিভিন্ন ধরনের সমস্যার তৈরি হয়। সেই সমস্যাগুলো স্টাডি করার প্রয়োজনের প্রেক্ষিতেই কিন্তু এই সমাজ বিজ্ঞান তখন উদ্ভব হয়েছে। লক্ষ্য করো, আমি কিন্তু 4টা অ্যাঙ্গেল থেকে এটি দেখানোর চেষ্টা করব, 4টা কারণ দেখানোর চেষ্টা করছি। পলিটিক্যাল ফিলোসফি, পলিটিক্যাল ফিলোসফি কি? রাজনৈতিক দর্শন, এটার বাংলা যদি আমরা করে থাকি। এর মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি কারা? প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস, থেলিস, ডেমোক্রিটাস। আজ থেকে প্রায় 2500 বছর আগে। আজকে হলো 2021, আর খ্রিস্টপূর্ব প্রায় 500 এই সময়টাতে আমরা দেখি যে গ্রিক সভ্যতা আমরা দেখি। অর্থাৎ ইউরোপের একটি দেশ, ভূমধ্য সাগরের পাশে একটি অন্যতম, ইটালির পাশে একটি দেশ, খুব সংস্কৃতি সমৃদ্ধ। বলা হচ্ছে যে তখন থেকেই মূলত আমাদের লিখিত ইতিহাসের, আমরা দেখি যে বিভিন্ন জ্ঞানের লিখিত ইতিহাসের শুরু ওই সময়টাতে খুব সমৃদ্ধ ছিল। আমরা দেখি যে ওই সময়টাতে একটি কারণ হিসেবে আমরা বলি যে পলিটিক্যাল ফিলোসফি, রাজনৈতিক দর্শন। অর্থাৎ যে কোনো জিনিসের সমাধান রাজনৈতিক ভাবেই করা উচিত বা করা যায়, এটি হলো তাদের প্রথম চিন্তা ছিল। এবং তার মূল কথাটা ছিল ইন্টারনাল থট অর ভ্রেস্টেহেন ক্যান সলভ দ্য প্রবলেম। অর্থাৎ সমাজে বসবাস করতে যে আমাদের জটিলতা থাকেই, তো এই জটিলতাগুলো কিভাবে মোকাবেলা করবে? এই মোকাবেলা করতে যে আমরা যদি আসলে মূল থেকে সমাধান করি, অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থাটি যদি আমরা সমাধান করে দেই, তাহলে কিন্তু এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। সেটি কিন্তু প্লেটো বলে গেছে, যেমন তার আদর্শ রাষ্ট্রের মধ্যে বলে গেছে যে সমাজের মধ্যে জটিলতা আছে, অনেক মানুষ আছে, কিন্তু মানুষের কাজগুলো যদি নির্ধারণ করে দেওয়া যায়, রাজা কে হবে? সবাইকে যদি বলা যায় যে শক্তিশালী সে রাজা হবে, কিন্তু না, বলতেছেন তার ব্রেন দিয়ে বিভিন্ন করতে হবে, শক্তিশালীও থাকতে হবে, আবার ট্যাকটিক্স থাকতে হবে, অনেক কিছু থাকতে হবে, তবেই রাজা হবে।
তাহলে এবং এই যে তাহলে সমাজের মধ্যে যে 4টে শ্রেণী আছে এবং কার কোন যোগ্যতা হবে, কি কাজ হবে, তা যদি আগে থেকে বর্ণনা করে দেয়া থাকে তাহলে কিন্তু হয়তো সমাজের মধ্যে জটিলতাগুলো আসবে না। তিনি কিন্তু এই কথাটা চিন্তা করে গেছেন যে এইভাবেই কিন্তু সমাজের সমাধান করা সম্ভব। তিনি কিন্তু আরো বলার চেষ্টা করছেন যে সরকারের ব্যবস্থা সহ আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করছেন। অ্যারিস্টটল এই প্রেক্ষিতে বলার চেষ্টা করলেন যে না, প্লেটোর চিন্তাটি অনেক ক্ষেত্রেই ভাববাদী, এর সাথে যদি আরেকটু বাস্তববাদী চিন্তা দেওয়া যায়, যেমন আমরা যদি দাস ব্যবস্থা রাখি তাহলে কিন্তু এটা আরো ভালো হয়, আরো একটু প্রাগমেটিক হয়। সরকার ব্যবস্থা যদি এরকম করি তাহলে আরো একটু প্রাগমেটিক হয়। এরকম কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা আলোচনা করে গেছেন। সক্রেটিস কিংবা থেলিস, ডেমোক্রেটিস এরা কিন্তু করে গেছেন। অর্থাৎ তাদের চিন্তাটি ছিল সমাজে আমরা বসবাস করি, কিন্তু সমাজের মধ্যে অনেক জটিলতা আছে, এই জটিলতাগুলো দূর করা ওখানে শুধুমাত্র ওই সমস্যাটুকু সমাধান করলেই হবে না, বরঞ্চ এই সমস্যাটিকে সমাধান করার জন্য যদি রাজনৈতিক ব্যবস্থা থেকে আমরা করে থাকি, আগে থেকে আমরা জন্মের সাথে সাথে যদি আমাদের মাথায় যদি এটি থাকে যে এই কাজ আমার করতে হবে, অন্যের বিষয়ে আমার খবর নেওয়া যাবে না, এইটা বিষয়গুলো আসলে সমাজের সমস্যাটি জটিলতা দূর করবে এবং আমরা কিন্তু ভালো থাকতে পারবো। অর্থাৎ তাদের চিন্তাটিও কি ছিল, সমাজ সংস্কার করা বা সমাজের জটিলতাগুলো দূর করা। তাই বলা হয় যে পলিটিক্যাল ফিলোসফি বা রাজনৈতিক দর্শন সমাজ বিজ্ঞান চর্চার অন্যতম পেছনের কারণ। অর্থাৎ তখন থেকেই সমাজের জটিলতাগুলো দূর করার জন্য কাজ করা হয়েছে। পরে আমরা দেখি ফিলোসফি অফ হিস্ট্রি। ফিলোসফি অফ হিস্ট্রি বা ইতিহাসের দর্শন, এটি কি জিনিস? ওই জায়গার বাইরে এরা চিন্তা করলে অপেক্ষাকৃত আরো প্র্যাগমেটিক চিন্তা করলে যে আসলে অতীতের মধ্যেই আসলে আমাদের বর্তমানটা লুকায়িত থাকে, আর বর্তমানের মধ্যে ভবিষ্যৎ দেখা যায়। অনেক কথা বলা হয় যে মর্নিং শোজ দ্য ডে, কিংবা আজকের বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে আজকের উপর নির্ভর করবে। খালি আজকে কিভাবে করে উঠছে অতীতের উপর নির্ভর করে, বিষয়গুলো এরকম। অর্থাৎ একটি ক্রোনোলজি বা ধারাবাহিকতা থাকে। এই বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে ইতিহাসটি লিপিবদ্ধ করতে পারি, সেটি আমাদের ভবিষ্যতের দিক নির্দেশনা দেখাবে। এটি কিন্তু এটার মধ্যে মূল কথা ছিল, এবং এটার মূল কথা ফিউচার ইজ বেসড অন পাস্ট, অর্থাৎ অতীতের উপরই ভবিষ্যৎ গড়ে ওঠে। এর মধ্যে কয়েকজন সমাজবিজ্ঞানীর নাম তোমরা কিন্তু ইতিমধ্যে পড়ে আসো, দেখো ইবনে খালদুন পড়ছো, তোমরা সামনের দিকে অগস্ট কোট পড়ছো, সাইমন পড়ছো, মার্কস পড়ছো, এই ধারার তাত্ত্বিক তারা। ইবনে খালদুন যেমন বলছে যে সভ্যতা চক্রাকারে ঘোরে, অর্থাৎ সমাজ পরিবর্তন হয় কিভাবে? চক্রাকারে। অর্থাৎ সভ্যতা 40 বছর উঠলো, তারপরে 40 বছর ওই রকমই থাকলো, পরের 40 বছর ধ্বংস হলো। দেখবা যে তোমরা পৃথিবীতে অনেক রাজারা আছে, তারা কিন্তু ওই রাজবংশ ধ্বংস হয়ে গেছে, আবার নতুন রাজবংশ আছে, কিংবা নতুন একটি সভ্যতা এক সময় কিন্তু ওই আমরা দেখি যে গ্রিক সভ্যতা আসলে খুব বেশি আগানো ছিল, আজকে কিন্তু গ্রিকদের খুব একটা নাম শোনা যায় না। একসময় মুসলিম সভ্যতা অনেক বেশি আগানো ছিল, আজকে কিন্তু তারা অপেক্ষাকৃত ব্যাকফুটে। আজকে পশ্চিমী সভ্যতা অনেক আগে গেছে, তারা কিন্তু একসময় হয়তো ব্যাকফুটে চলে যাবে। তোমরা দেখো যে সিন্ধু সভ্যতা, তারা কিন্তু একসময় আজকে ধ্বংস নগরী। আমরা কিন্তু অনেক এরকম আমরা দেখি যে চৈনিক সভ্যতা কিংবা ব্যাবিলনীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা একসময় কিন্তু অনেক বেশি কিন্তু সমৃদ্ধ ছিল, কিন্তু এটি কিন্তু পরিবর্তিত হয়েছে। এই কথাগুলি বলার চেষ্টা করছে মন্টেস্কো। তিনি তার বইয়ের মধ্যে বলছেন দি স্পিরিট অফ লস, ভিকো দি নিউ সায়েন্স এর মধ্যে বলার চেষ্টা করছেন। মূলত এখানেই কিন্তু একটি নতুন শাস্ত্রের একটি ইঙ্গিত দেওয়া হয়ে গেছে যে এই যে শাস্ত্রটি আসলে সমাজের জটিলতাগুলো বিজ্ঞানের মতো সমাধান করবে, এরকম একটি শাস্ত্র হলো দি নিউ সায়েন্স হবে। ভলটেয়ার ওই হয়ে বলার চেষ্টা করছে। তারপরে আমরা কোতের কথা বলি, কোতকে আমরা সমাজ বিজ্ঞানের জনক বলে থাকি। তাহলে কোত কোন ধারার তাত্ত্বিক? ফিলোসফি অফ হিস্ট্রি। তারপরে আমরা সেমন, কোতের গুরুকে আমরা বলি সেন্ট সেমন। তারপরে মার্কস, অর্থাৎ কোতের পরে মার্কস কিন্তু চলে আসে, জার্মান দার্শনিক। তাইলে ফিলোসফি অফ হিস্ট্রি এর মধ্যে কি দেওয়া আছে? এর দেওয়া আছে মূলত হলো, মূল কথাটি হচ্ছে ফিউচার কিভাবে গড়ে উঠবে, অর্থাৎ সমস্যা ছাড়া সমাজ কিভাবে গড়ে উঠবে অতীতের উপর নির্ভর করবে। অতীত থেকে বর্তমানে যদি একটি লিঙ্ক আমরা তৈরি করতে পারি, তাহলে অতীত থেকে বর্তমান, বর্তমান থেকে ভবিষ্যৎ, অর্থাৎ ভবিষ্যৎটি হবে যন্ত্রণা মুক্ত সমাজ। এরকম কিন্তু করার চেষ্টা করা হয়েছে। তারপরে 3 নম্বর পয়েন্ট, সোশ্যাল ইভলিউশন অর্থাৎ পরিবর্তন। আমি কিন্তু ইতিমধ্যে বলে ফেলছি, পরিবর্তন কিন্তু সমাজের মূল কথা, অর্থাৎ সমস্ত সময় সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন কাকে বলে? সমাজ বিজ্ঞানের ভাষায় সামাজিক সম্পর্কের রূপান্তরই হলো পরিবর্তন। আর রূপান্তরটা কেমনে হয়? লক্ষ্য করো যে এখানে বিল্ডিং বানালাম আর সম্পর্কের পরিবর্তন হলো, বিষয়টি এমন নয়। কিন্তু একটি বিল্ডিং বানানোর ফলাফল কিন্তু সমাজের মধ্যে আসলে আছে। একটি বিল্ডিং সারা বাড়ির মধ্যে আমরা যেমন সবাই একসাথে বসবাস করি, একটি বিল্ডিং বাড়িতে কিন্তু সবাই একসাথে বসবাস করা যায় না। সেখানে কিন্তু পানির ব্যবস্থাটি অন্যরকম, সেখানে কিন্তু অ্যাকোমোডেশনটি ভিন্ন রকম, সেখানে সিকিউরিটি ভিন্ন রকম, সেখানে কোন রকম দুর্ঘটনায় কিন্তু সেফটি ভিন্ন রকম। অর্থাৎ একটি কাজের ফলাফল কিন্তু সমাজের মধ্যেই ঘটে এবং তার প্রকাশটি কিন্তু সামাজিক সম্পর্কের মধ্যেই ঘটে যায়। ধরো যে
বিয়ের ক্ষেত্রে পরিবর্তন হয়ে যায়, মানুষ একমুখী সমাজ, যৌথ সমাজ থেকে আলাদা সমাজে চলে যায়, শহরের সমাজ অর্থাৎ গ্রামের লোকটি শহরে যায়, ধীরে ধীরে পরিবর্তন হয়ে যায়। এটা কি আসলে কোনো ইনজেকশন কিংবা কোনো বডি খাওয়ানো হয়? বিষয়টি তা না, নতুন পরিবেশ পরিস্থিতির সাথে সে মিল করতে যেই কিন্তু নিজের চিন্তা চেতনা বা সমাজটি জটিল হয়ে যায়। অর্থাৎ আমি যে কথাটি বলার চেষ্টা করলাম যে পরিবর্তন সমাজের অন্যতম বৈশিষ্ট্য, এই পরিবর্তন ব্যতীত আমরা চলি না। কিন্তু পরিবর্তনটি যখন ধাপে ধাপে হয় তাকে বলা চলে এভলিউশন বা বিবর্তন। পরিবর্তন যখন অনেকগুলো ধাপে হয়, যেমন যেমন আমরা বলি যে যুদ্ধের বিষয়টি দেখো, আগে ছিল একদম তলোয়ারের যুদ্ধ, তারপরে হয়তো এয়ার যুদ্ধ শুরু হয়ে গেল, তার আগে হয়তো তলোয়ারের যুদ্ধের আগে হয়তো বুল ফাইট নিজেরা মারামারি ছিল, তারপরে তলোয়ার যুদ্ধ, তারপরে হয়তো পিস্তলের যুদ্ধ শুরু হয়ে গেল, তারপরে হয়তো বিমানের যুদ্ধ শুরু হয়ে গেল। একটা স্টেজ কিন্তু একটা সময় কিন্তু এখন কিন্তু স্টার ওয়ার বা মানে আকাশে যুদ্ধ, আকাশেই বিভিন্ন আমাদের ক্যান্টনমেন্ট বানানোর চিন্তা চলতেছে। তাহলে এই যে যুদ্ধের বিষয়টি কিন্তু অনেকগুলো ধাপে চলে আসছে। তেমনি প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের যদি পরিবারের কথা বলা হয়, পরিবার একসময় নাকি পরিবার বিহীন সমাজ ব্যবস্থা ছিল, তারপরে ভাই বোনের বিয়ে হতো, তারপরে একদল ভাই বোন বিয়ে হতো, তারপরে এই টাইপের থাকতো। তারপরে হলো আমরা দেখি যে একজন ছেলে অনেকগুলো মেয়ে বিয়ে করতো, কিংবা একটা মেয়ে অনেকগুলো ছেলে বিয়ে করতো। এখন কি সমাজ দেখি আমরা, এক ছেলে এক মেয়ে বিয়ে করা বেশিটা দেখি। তাহলে পরিবারেও কিন্তু এইগুলো অনেক বিবর্তন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা দেখি যে বিভিন্ন রকম পরিবর্তন হয়ে থাকে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় না, যেখানে দেখা যায় পরিবর্তন একাধিক ধাপে হয় তাকে বলা চলে এভলিউশন। এখন এভলিউশন কিন্তু এর প্রেক্ষিতে বা বিবর্তনের কথা কিন্তু খুব বেশি আমরা জানতে পারি ডারউইনের কথা মতো। ডারউইন কিন্তু তিনি বলছেন যে জীব বিবর্তনের কথা বলে গেছেন। তার একটি কথা বলা আছে, সেটা হলো মানুষ নাকি তার পূর্বপুরুষ, ইমিডিয়েট পূর্বপুরুষ নাকি বানর। এখন বানর তাহলে কোথেকে আসছে? ওর আগের হয়তো আর একটা স্পেসিসের কথা বলা আছে। আর পৃথিবীতে এক সময় নাকি কোনো প্রজাতি ছিল না, প্রথম হইতেছিল শ্যাওলা জাতীয় উদ্ভিদ প্রথম, তারপরে ধীরে ধীরে অ্যামিবা জাতীয় বা কেঁচো বা প্রাণী প্রথম তৈরি হলো, তারপর ধীরে ধীরে মানুষ হইতেছিল সবচেয়ে জটিল এবং সবচেয়ে উন্নত প্রাণী। তো এই যে বিষয়টি, এটিকে বলা হচ্ছে বিবর্তন। তাইলে এই বিবর্তনের কনসেপ্ট জীববিজ্ঞানের বিষয়, যেটি আলোচনা করছে ডারউইন, সেখান থেকে নিয়ে আসার চেষ্টা করছে স্পেন্সার। অর্থাৎ ওই রকম বিবর্তন সমাজে পরিবর্তন হচ্ছে। সমাজের পরিবর্তনটাকে যদি ধাপে ধাপে দেই, যে আমরা আগে ছিলাম গ্রামীণ সমাজ, কৃষি নির্ভর সমাজ, পরবর্তীতে এখন শিল্প সমাজ। আচ্ছা, শিল্প সমাজের মধ্যে আবার অনেকগুলো ধাপের কথা বলা হচ্ছে, প্রথম বিপ্লব, দ্বিতীয় বিপ্লব, তৃতীয় বিপ্লব, এখন চতুর্থ শিল্প বিপ্লব চলতেছে, সামনে পঞ্চম বিপ্লবের কথা বলা হচ্ছে। তাহলে এর মধ্যেও কিন্তু অনেক বিষয় আছে। অর্থাৎ জীবের যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে যখন আমরা সমাজের ক্ষেত্রে প্রয়োগ করি তাকে বলা চলে সোশ্যাল এভলিউশন। স্পেন্সার বলার চেষ্টা করছেন, বা মর্গান ওয়েস্টারমার্কেরা বলার চেষ্টা করছেন। মর্গান এবং ওয়েস্টারমার্ক আমরা দেখি যে ওয়েস্টারমার্ক পরিবারের বিবর্তনের কথা বলছে, স্পেন্সার আমাদের যুগের বিবর্তনের কথা বলছে। তিনি বলছেন যে সরল সমাজ, জটিল সমাজ, কিন্তু যৌগিক সমাজ, জটিল সমাজ, এটা কিন্তু বলার চেষ্টা করছেন। মর্গানও তেমনি পরিবারের পরিবর্তন গুলো দেখানোর চেষ্টা করছেন। অর্থাৎ অনেকগুলো ধাপে যখন একটি কিছু পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে ইভলিউশন। যখন সমাজের একটি কোনো ঘটনার এরকম পরিবর্তন হয় ধাপে ধাপে, তখন তা বলা হচ্ছে সোশ্যাল এভলিউশন। তো এর মূল কথাটা কি? ফ্রম সিম্পল টু কমপ্লেক্স। প্রথমে হলো সরল থাকে কিন্তু শেষে জটিল হয়। লক্ষ্য করো, এই পৃথিবীতে সবচেয়ে জটিল প্রাণী মানুষ, মানুষের পরে কোনো প্রজাতি আসে নাই। জীববিজ্ঞানের বিষয় যদি কোনো প্রজাতি আসে, সে মানুষের চাইতে অনেক বেশি জটিল হবে এবং সে আরো বেশি উন্নত হবে। তাহলে যে কোনো জিনিসটি যখন জটিল হবে তখন সেটা উন্নত হবে। লক্ষ্য করো, আমরা যদি মোবাইলের কথা বলে থাকি, যে মোবাইলটি হইতেছে স্বাভাবিক কাজকর্ম করা যায়, সেটা কিন্তু সহজ সরল এবং খুব সহজেই সারা যায়, খুব কম খরচ। কিন্তু যে মোবাইলটির মধ্যে অনেক মাল্টি ফাংশন আছে, সেটা কিন্তু অনেক উন্নত এবং তার মাধ্যমে অনেক কাজ করা যায়। বিষয়টি এরকম। আচ্ছা, তাহলে সোশ্যাল এভলিউশন, এরপর হলো সোশ্যাল সার্ভে। সার্ভে মানে হলো জরিপ। তোমরা জানো যে যখন একটি বিষয়ে গবেষণা করতে যে আমরা প্রত্যেক ব্যক্তির কাছে কিংবা প্রত্যেকটা স্যাম্পলের কাছে আমরা যাই, তখন তাকে বলা হচ্ছে হলো টোটাল সার্ভে। অর্থাৎ আমি বলি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে যখন গুনবো তখন এটা বলা হচ্ছে আদমশুমারি। কিন্তু বাংলাদেশে একটি সমস্যা সমাধান করতে তো প্রত্যেক ব্যক্তির কাছে যাব না। আমি যখন হয়তো 1 লাখ লোকের কাছে কিংবা 1000 জনের কাছে কথাও শুনে বা মতামত নিয়ে এই 17 কোটি কিংবা 18 কোটি সম্পর্কে যখন মতামত দেবো, তখন সেটাকে বলা হচ্ছে সার্ভে। তাহলে যাদের উপরে ওই যে 1000 জন কিংবা 1 লাখ জনের উপরে আমি বিভিন্ন তথ্য সংগ্রহ করে 17 কোটি কিংবা 18 কোটির উপরে একটা মতামত দিলাম, তাহলে 18 কোটির উপরে মূলত গবেষণা করলাম, কিন্তু মাত্র
1 লাখ লোকের উপরে পণ্য গবেষণা করি, তার ফলাফলটি আমি 18 কোটির উপর দেওয়ার চেষ্টা করছি। এই যে পদ্ধতি, একে বলা চলে সার্ভে বা জরিপ পদ্ধতি। তেমনি সোশ্যাল সার্ভে আমাদের সমাজ বিজ্ঞানকে বিজ্ঞান পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অনেক ভূমিকা রাখছে। বলা হচ্ছে যে আজকে সমাজ বিজ্ঞান পুরো মাত্রায় হতো না যদি সার্ভেটা, সোশ্যাল সার্ভেটা আসলে আমরা ব্যবহার না করতাম। এর মধ্যে আছে কোয়েটেলেট, কনভেলয়েট এবং ইডেন এর মধ্যে আছে, এবং এর মূল কথাটি প্রবলেম সলভ উইথ স্যাম্পল রিসার্চ। স্যাম্পলের মাধ্যমেই আসলে প্রবলেম সলভ করা যায়। লক্ষ্য করো, এই যে আমি 4টে রিজন দেওয়ার চেষ্টা করলাম সমাজ বিজ্ঞান কেন উদ্ভাবের প্রয়োজন, এই 4টি অ্যাঙ্গেল থেকে তুমি কিন্তু বিশ্লেষণ করতে পারো। অর্থাৎ কোথাও প্রবলেম, সমাজে বসবাস করি আমরা, প্রবলেম আছে, কিন্তু সেই প্রবলেমটি কিভাবে সমাধান করবো আমরা, হয় প্রথম অ্যাঙ্গেল, অথবা দ্বিতীয় অ্যাঙ্গেল, অথবা তৃতীয় অ্যাঙ্গেল, অথবা চতুর্থ অ্যাঙ্গেল, অথবা যে কোনো কাজ করতে আমরা 4টি অ্যাঙ্গেলই ব্যবহার করতে পারি। যখন আমরা এই অ্যাঙ্গেলের সঠিক সমাবেশ ঘটাতে পারবো, তখন এটা আমাদের সামনের প্রবলেমটি খুব সহজেই সলভ হয়ে যাবে। তাহলে ইতিমধ্যে আমরা সমাজ বিজ্ঞানের উৎপত্তির পটভূমি দেখলাম। এরপরে হলো সমাজ বিজ্ঞানের পটভূমি। লক্ষ্য করো, এই কথাগুলি আমি একটু ইতিমধ্যে আলোচনা করা হয়ে গেছে। প্লেটোনিয়া, লক্ষ্য করো যে আইডিয়াল স্টেট বা আদর্শ রাষ্ট্রের মধ্যে তিনি শিক্ষা ব্যবস্থার কথা বলছেন, নাগরিকদের ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থার কথা বলছেন, এই বিষয়গুলো কিন্তু তিনি বলার চেষ্টা করছেন। এরিস্টটল কিন্তু তার স্লেভারি এবং গভর্নমেন্টের মধ্যে এই কথাগুলো বলার চেষ্টা করছেন। তারপরে আমরা দেখি ম্যাকিয়াভেলির কথা। ম্যাকিয়াভেলি কোন শতকে? 1469, মানে এটা হলো পঞ্চদশ শতক, আর মারা গেছে 1527, অর্থাৎ ষষ্ঠদশ শতকে। তিনি কিন্তু এই যে পঞ্চদশ কিংবা ষষ্ঠদশ শতকের যে পণ্ডিত, তিনি কিন্তু প্রিন্সের মধ্যে বলার চেষ্টা করছেন যে না, শাসক তার শাসন ক্ষমতা বজায় রাখতে যে কোনো ভূমিকা নিতে পারে। সঠতা, খলতা, কুটতা, শক্তি প্রয়োগ কিংবা দুর্বল হওয়া কিংবা কৌশলী হওয়া, যে কোনো কাজ করতে পারে। এর আগে প্লেটো এবং এরিস্টটল কিন্তু এরকম চিন্তা করেননি। তাহলে মেকিয়াভেলিকে নতুন ধারার চিন্তা কিন্তু করার চেষ্টা করছেন। থমাস মোর, তিনি কিন্তু বলার চেষ্টা করছেন ইউটোপিয়া, অর্থাৎ এটা ছিল কাল্পনিক সমাজ। যে না, অতীত কাল থেকে মানুষের মধ্যে হানাহানি, মারামারি সব সময় থেকে আসছে, মানুষ কিন্তু কখনোই নিশ্চিত জীবন যাপন করতে পারে নাই। এরকম একটি প্রেক্ষিতে কিভাবে আমরা ভালো থাকতে পারি, সমাজ বিজ্ঞানীরা বা পণ্ডিতরা কিন্তু চিন্তা করছে যুগে যুগে। তার মধ্যে একজন হলো থমাস মোর। তিনি কিন্তু তার ইউটোপিয়া নামক গ্রন্থে 1515 সালে, অর্থাৎ ষষ্ঠদশ শতকে এই বিষয়টি আলোচনা করার চেষ্টা করছেন যে একদম পৃথিবী হবে এইরকম, মানুষ হবে এরকম, তাহলেই কিন্তু পৃথিবীর স্বর্গ হয়ে যাবে। অর্থাৎ স্বর্গে মানুষ কেমন থাকবে সেইটি কল্পনা করে যদি আমরা পৃথিবীতে প্রয়োগ করতে পারি, তাহলে সমস্যাহীন একটি সমাজে আমরা বসবাস করতে পারবো। এটি হলো থমাস মোরের কথা। তারপরে আমরা দেখি যে সেন্ট সাইমনকে আমরা বলি অগাস্ত্যের গুরু। অর্থাৎ গুরু, আগেকার সিস্টেমের পড়ালেখাটা আমাদের মতো এই যে স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় ছিল না। হয় গুরুর বাসায় ছাত্ররা যেত, অথবা ছাত্রের বাসায় যায় গুরু থাকতো। বিষয়টি এই টাইপের আমরা দেখি। এখানে সেন্ট সাইমন একজন পণ্ডিত, সেই পণ্ডিতের অবস্থা মোটামুটি পড়ালেখা করছে বিভিন্ন পণ্ডিতের কাছে। তিনি চিন্তা করলো যে আমার সাথে চিন্তা ভাবনা মিল আছে সেন্ট সাইমনের, তাহলে সেন্ট সাইমনের সাথে থাকে আর কিছুদিন তার সাথে বিভিন্ন পড়ালেখা, তার সাথে বিভিন্ন কিছু শেয়ার করা, এই কাজগুলো করা শুরু করে দিলেন তিনি। কিন্তু সেন্ট সাইমন অগস্ত্যের আগেই কিছু প্রকাশনা করে ফেললেন। লোক যে 1760 সালে 1825 সালে সেন্ট সাইমনের বয়স নাই, বন্ধ হয়ে গেল।
প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যুৎ বিভ্রাটের জন্য আসলে আমাদের একটু সময় নষ্ট হয়ে গেল। তা আমরা যে কথাটি বলতেছিলাম সেটি হলো আমাদের সমাজবিজ্ঞানের উদ্ভবের যে পটভূমিটি, সেটি আমরা প্লেটো, এরিস্টটল, ম্যাকিয়াভেলি, থমাস মোর, সেন্ট সাইমন সারিয়ে আমরা অগস্ত্যের কাছে চলে গেছি। অর্থাৎ সেন্ট সাইমনের বয়সকাল লক্ষ্য করো যে 1760, অগস্ত্যের বয়সকাল 1798, অর্থাৎ প্রায় 1800, অর্থাৎ 40 বছর পরে কিন্তু অগস্ত্য জন্মগ্রহণ করে। অর্থাৎ তাহলে গুরুর কাছে আসলে অগস্ত্য শিখতে যায়। কিন্তু তার আগেই তো সেন্ট সাইমনের অনেকগুলো প্রকাশনা হয়ে গেছে, খ্রিস্টিয়ানিজম, সোশ্যালিজম, আইডলিং, ক্লাস ডিস্টিংশন, এই বিষয়গুলো আলোচনা করে গেছে। লক্ষ্য করো, যখন গুরুর কাছে শিষ্য থাকে, যোগ্য শিষ্য থাকলে যোগ্য শিষ্যের অনেক কথা কিন্তু গুরু আসলে ফলো করার চেষ্টা করে। সেই প্রেক্ষিতে সেন্ট সাইমন এবং অগস্ত্য দুজনকে কিন্তু প্রভাবিত করে। দুইজনই কিন্তু চিন্তা ভাবনা করে যে আসলে তারা নতুন একটি শাস্ত্রের উদ্ভব করবে। সেই প্রেক্ষিত কিন্তু আমরা দেখতে পাই একটা সময় কিন্তু আবার শেষের দিকে যে অগস্ত্যের সাথে সেন্ট সিমনের একটা মতবিরোধ হয়, কিন্তু মতবিরোধ হওয়ার পরে কিন্তু অগস্ত্য আসলে বের হয়ে চলে আসে। এবং অগস্ত্যের যে অবদান সেটি হলো পজিটিভিস্ট। তিনি আসলে পজিটিভিস্ট ফাউন্ডার অফ সোশিয়োলজি, এটা আমরা বলতে পারবো। তার বইয়ের নাম হচ্ছে সিনথেটিক ফিলসফি, যার মধ্যে একটি অংশ ছিল 1839 সালে তিনি আসলে সমাজবিজ্ঞান নাম দিয়ে একটি সোশিয়োলজি নাম দিয়ে, আসলে এর প্রথম নামটি ছিল সোশ্যাল ফিজিক্স। পরবর্তীতে তিনি দেখলেন যে একজন ফিজিক্সের লোক তার ফিজিক্সের একটি পার্ট বা অংশের নাম বা একটি শাখার নাম আসলে সোশ্যাল ফিজিক্স করে ফেলছে, তখনই তার নাম দেন হলো সোশিওলজি। এই লজি শব্দটা হলো গ্রিক শব্দ এবং সোশ্যাল শব্দটা হলো ল্যাটিন শব্দ। অর্থাৎ তখন গ্রিক বা ওই সময়টাতে আলাপ আলোচনায় দুটো ভাষার খুব প্রাধান্য ছিল, একটা লজি বা বিজ্ঞান বিষয়ে গ্রিক শব্দ, এবং সোশ্যাল বা ল্যাটিন, স্প্যানিশ বা ল্যাটিন, ওই সময়টাতে ল্যাটিন ভাষার একটি প্রাধান্য ছিল, তাই দিয়ে তিনি সোশিওলজি আসলে ব্যবহার করেন। সমাজবিজ্ঞানের বিকাশ, এটি যদি আমি না বলি তাহলে কিন্তু বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিষয়টি দেখতে পাবো না। কার্ল মার্কসের কথা খুব দ্রুত আমাকে আলোচনা করে দিতে হবে, কারণ আজকের ক্লাসটি একটু আসলে বড় ক্লাস। কার্ল মার্কসের বিষয়টি, এখানে কিন্তু কার্ল মার্কসের অবদানের জায়গাটি কোথায়, এর আগে আমি বলার চেষ্টা করলাম যে বিভিন্ন জনের অবদানের প্রেক্ষিতে দেখানোর চেষ্টা করলাম, অগস্ত্য দেখলাম, তারপরে হলো কার্ল মার্কসের কথা যদি বলি, বলা হচ্ছে যে কার্ল মার্কস সমাজবিজ্ঞানকে একটি ধর্ম হিসেবে প্রচার করার চেষ্টা করছেন। ধর্ম কি করে? আমাদেরকে সংঘবদ্ধ রাখে, আমাদের জীবন ধারা নির্ধারণ করে দেয়, আমরা কিভাবে চলবো সেটি কিন্তু নির্ধারণ করে দেয়। যেমন আমাদের পোশাক নির্ধারণ করে দিচ্ছে, আমাদের খাবার নির্ধারণ করে দিচ্ছে, অন্যের সাথে কিভাবে ব্যবহার করবো সেটাও কিন্তু নির্ধারণ করে দিচ্ছে। সমাজবিজ্ঞানের এই চিন্তাধারা যদি সমাজের লোকগুলো ফলো করে থাকে, তাহলে কিন্তু সমাজটি একটি ভালো অর্থাৎ কাঙ্ক্ষিত সমাজের দিকে যাবে। এরকম একটি চিন্তা করে তিনি একটি দর্শন প্রচার করার চেষ্টা করেন। তার দর্শনের মূল কথা হচ্ছে পজিটিভিজম, যার পজিটিভিজমের মূল কথা বা দৃষ্টিবাদী দর্শনের মূল কথা হচ্ছে লিভ ফর আদার্স, অর্থাৎ অন্যের জন্য বাঁচো। এই পৃথিবীতে সম্পদ নির্দিষ্ট, আমরা মানুষও নির্দিষ্ট। আমরা যদি আমি খাইছি কি না ভেবে, যদি আমি ও খাইছি কিনা কিংবা ওর এই সুবিধা হলো কিনা এই চিন্তাটি করে, সে কিন্তু আমার চিন্তা করতেছে, আরেকজনে কিন্তু আমার চিন্তা করতেছে, আমি অন্যান্যদের চিন্তা করতেছি। তো এরকম যদি সমাজ হয়ে থাকে, তাহলে কিন্তু এই যে আমরা একজন করে নিয়ে নেওয়ার এই যে স্বার্থবাদী চিন্তা ভাবনা বা যন্ত্রণাময় চিন্তা ভাবনা বা একজন আরেকজনের সংঘর্ষবাদী সমস্যার সমাজটি আর থাকবে না, এরকম কিন্তু চিন্তা করা হয়। তারপরে আমরা দেখি যে কার্ল মার্কস তিনি কিন্তু সমাজকে বিশ্লেষণ করতে যে তিনি কনফ্লিক্ট থিওরি আসলে দেওয়ার চেষ্টা করছেন, অর্থাৎ যেটাকে আমরা বলি দ্বান্দ্বিক বস্তুবাদ বা দ্বান্দ্বিক তত্ত্ব। আমরা বলি যে এখানে সামাজিক ঐতিহাসিক বস্তুবাদের কথা কিন্তু বলা হয়, সেটা কিন্তু তোমরা আসলে প্রথম পত্রের দ্বিতীয় কিংবা তৃতীয় অধ্যায়ে এর বিশ্লেষণগুলো কিন্তু তোমরা পড়ছো। 2 নম্বরে তারপরেরটাতে যাই আমরা হার্বার্ট স্পেন্সার। অর্থাৎ আমি যে কথাটি বলতে চাইলাম যে অগস্ত্য এই লিভ ফর আদার্স, এটাকে যদি একটি দর্শন বা একটি ধর্মীয় চিন্তা ভাবনা হিসেবে যদি প্রকাশ করে থাকেন, তাহলে তার 4 খলিফা ছিল। অর্থাৎ এই বিষয়টাকে সমাজবিজ্ঞানের চিন্তা ভাবনাটাকে প্রতিষ্ঠা করার জন্য 4 জন খলিফা আসলে নির্ধারণ করা হয়, কিংবা পরের গুলো খলিফা নির্ধারণ করা হয়। তার মধ্যে কার্ল মার্কস, হার্বার্ট স্পেন্সার, এমিল ডুর্কে, ম্যাক্স ওয়েবার, আমরা প্যারেটো, টাইলর বা মর্গান, এদেরকে আমরা বলতে পারি। বিশেষ করে প্রথম 4 জন খুবই শক্তিশালী, তাদের উপরই ভিত্তি করে আসলে সমাজবিজ্ঞানের কনস্ট্রাকশনটা দাঁড় করা গেছে, একাডেমিক আলোচনাটা শুরু হয়ে গেছে, এবং এইটাই কিন্তু আসলে এখন প্রতিষ্ঠিত সমাজ সম্পর্কে গবেষণা এবং তার সমাধান করার জন্য এই শাস্ত্রটি এখন একেবারে নিবিড় ভিত্তির উপর প্রতিষ্ঠিত। কার্ল মার্কস থেকে সমাজকে বিশ্লেষণ করার জন্য তিনি আসলে কনফ্লিক্ট থিওরি দেওয়ার চেষ্টা করছেন। হার্বার্ট স্পেন্সার তেমন ইভলিউশনিস্ট। হার্বার্ট স্পেন্সার আসলে সমাজ বিবর্তনের জন্য আসলে সমাজের যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের ধারাটি আসলে বোঝানোর জন্য তিনি আসলে
বিবর্তনবাদী তত্ত্ব আসলে ব্যবহার করার চেষ্টা করছেন। এমিল ডুরকেইম অনেক কিছু করার চেষ্টা করছেন, তার অন্যতম অবদান অনেক আছে। ফাংশনালিস্ট, তিনি ফাংশনালিস্টটা কেমন, তিনি বলার চেষ্টা করছেন যে সমাজে একটি সমাজ চলছে, কিন্তু সমাজের মধ্যে বিভিন্ন অর্গান আছে, যেমন রাষ্ট্র আছে, পুলিশ বাহিনী আছে, শিক্ষক আছে, বিভিন্ন পেশাজীবী গোষ্ঠী আছে, এবং এক একজনের এক রকম ভূমিকা আছে এবং ক্ষমতা নির্ধারণ করে দিয়েছে। কারো একটি ক্ষমতার যদি কম করে দেই কিংবা কাউকে যদি বেশি করে দেই, সমাজের এই ধারাটি থাকবে না, বরঞ্চ সমাজটি ভালো হতে পারে যে বেশি যোগ্যতা দেখাচ্ছে, যে বেশি পরিশ্রম দেখাচ্ছে, যে অন্যের চাইতে অপেক্ষাকৃত যোগ্য, তাকে যদি আমরা মূল্যায়ন করি, তাহলে কিন্তু সমাজের উন্নতিটি সামনের দিকে যাবে। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে জটিলতা হতে পারে, ছোটখাটো সংস্কার করার দরকার হতে পারে, কিন্তু বিপ্লবের কোনো প্রয়োজন নাই, এভলিউশনের প্রয়োজন নাই, কনফ্লিক্ট বা বিপ্লবের কোনো প্রয়োজন নাই, তিনি কিন্তু বলার চেষ্টা করছেন। সেই জন্য এমিল ডুরকেইমকে অনেক ক্ষেত্রে রক্ষণশীল সমাজবিজ্ঞানী বলা হয়। তারপরে আছে ম্যাক্স ওয়েবারের কথা, তিনি ইকোনমিক সোশিওলজি, সোশিওলজি অফ রিলিজন, এইসব বিষয়গুলো বলার চেষ্টা করছেন। তার অন্যতম বিষয় অবদানের জায়গা ছিল, আমরা দেখি যে সোশ্যাল মানক বা সামাজিক একটি পরিমাপক তিনি আসলে দেওয়ার চেষ্টা করছেন, সেটাকে আইডিয়াল টাইপ। আইডিয়াল টাইপ যদি আমরা বলি, যেমন আমরা আলু মাপি কেজি দিয়া, সময় মাপি সময় ঘন্টা মিনিট সেকেন্ড দিয়া, দূরত্ব মাপি মিটার দিয়ে, কিন্তু এটি যদি সামাজিক ঘটনাকে কিভাবে মাপবো, যে ওখানে মানুষ একটি ঘটনা কিংবা দুর্ঘটনা ঘটে গেছে, এটি আসলে কত ভালো কিংবা কত খারাপ, এটি যদি সমাজের একটি ঘটনা থাকে, যেমন মনে করো যে একজন শিক্ষক, তোমার মতে ওই শিক্ষকটি কত পাইতে পারে, সেটা কি তুমি শের দিয়ে, কেজি দিয়ে, টাইম দিয়ে কিংবা মিটার দিয়ে মাপবা? এটা হলো সামাজিক ঘটনা দিয়ে মাপা, যে একজন আদর্শ শিক্ষকের এই বৈশিষ্ট্য, ওই শিক্ষকের মধ্যে এই বৈশিষ্ট্য আছে, তাহলে আদর্শ শিক্ষক হিসেবে সে কতটুকু পায়। আদর্শ ছাত্র তুমি মাপো, কিংবা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান মাপো, কিংবা আদর্শ সমাজ তুমি মাপো, এটি আগে নির্ধারণ করে দাও, সেই লক্ষ্যে তুমি যাওয়ার চেষ্টা করো। এরকম কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছে ম্যাক্স ওয়েবার। তিনি অন্যতম বলার চেষ্টা করেছে সার্কুলার থিওরি। তোমরা তো জানো যে সমাজ পরিবর্তন হয়, সমাজ পরিবর্তন জিরো থেকে সামনের দিকে যায়। অর্থাৎ তখন দেখো যে কার্ল মার্কস যে কথাটি বলার চেষ্টা করছে যে আদিম সাম্যবাদী সমাজ, তারপরে হলো আমরা দেখি যে আদিম সাম্যবাদী সমাজের পর কি আমরা দেখি যে সামন্ত সমাজ, দাস সমাজ, দাস সমাজের পর সামন্ত সমাজ, শিল্প সমাজ, এবং আমরা বলি যে সমাজতন্ত্রী সমাজ এবং আধুনিক সাম্যবাদী সমাজ। আধুনিক সাম্যবাদী সমাজের পর কোন সমাজ আসবে এটা কিন্তু কার্ল মার্কস বলেন, অর্থাৎ ওখানেই শেষ হয়ে যাবে এটি বলছেন। কিন্তু ভেরিফাইড প্যারেটো বলছে যে না, সমাজের উন্নতি হয়, টিকে থাকে, আবার নিচের দিকে যায়, ধ্বংস হয়ে যায়, নতুন ধরনের সমাজের সৃষ্টি হয়। আমরা দেখি যে এরকম চিত্র আমরা ইবনে খালদুনের মধ্যেও কিন্তু দেখতে পাই আমরা। তারপরে আমরা দেখি এটা কি বলা ছিল সার্কুলার থিওরি, আর ওটা বলা ছিল লিনিয়ার থিওরি। তাহলে দুই ধরনের থিওরি আছে সমাজ পরিবর্তনের, কয়দিকে, একটা হলো লিনিয়ার থিওরি, একটা হলো সার্কুলার থিওরি। আচ্ছা, এবি টাইলার বলার চেষ্টা করছেন অ্যানথ্রোপোলজিস্টকে আমরা নৃবিজ্ঞানী বলতে পারি, ব্রিটিশ নৃবিজ্ঞানী। তিনি কিন্তু অ্যানিমিজম বা আমরা বলে থাকি যে সর্বাত্মক, আমরা বলে থাকি যে প্রিমিটিভ কালচার এবং অ্যানিমিজম, আমরা আত্মার ধারণা, ধর্মের ক্ষেত্রে আত্মার ধারণা, মহাপ্রাণবাদ তিনি আলোচনা করে গেছেন। আমরা মর্গানকে আমরা বলি যে সর্বপ্রাণবাদ আলোচনা করে গেছেন, এটা হলো আমেরিকান। তারপরে উপমহাদেশের সমাজ বিজ্ঞানের পটভূমি লক্ষ্য করে আমরা ধীরে ধীরে চলে আসতেছি আমাদের উপমহাদেশের দিকে বা বাংলাদেশের দিকে। এখানে কি আছে? কৌটিল্য হইতেছিল অর্থশাস্ত্র। আমরা দেখি যে রাজা, ওই সময়টাতে রাজা ছিলেন অশোকের অন্যতম অর্থমন্ত্রী কিংবা তার আসলে পরামর্শদাতা কিংবা সভাসদ কৌটিল্য, তিনি কিন্তু তার অর্থশাস্ত্র বইয়ের মধ্যে বিভিন্ন কিছু আলোচনা করে গেছেন। +-3 BC, আজকে হলো 2021 সাল, যদি -3 BC হয় তাহলে 2024 সাল, যদি +3 BC হয় তাহলে কিন্তু 2018 সালে অর্থশাস্ত্র বইটি লিখিত হয়েছে। 2018 বছর আগে আর কি, 2018 বছর আগে কিংবা 2024 বছর আগে কিন্তু অর্থশাস্ত্র বইটা লিখিত হয়েছে কৌটিল্যের দ্বারা। সেটা কে ছিল? অশোকের সভাসদ। তারপরে বাদশাহ, তিনি কামসূত্র বইয়ের মধ্যে পরিবারের বিবর্তন নিয়ে আলোচনা করে গেছেন। কিন্তু কোন সমাজে পরিবার ব্যবস্থাটি কেমন হবে, সন্তান জন্মদান, সন্তান গড়ে ওঠা, সন্তান মানে পরবর্তী এটা জেনারেশন গড়ে ওঠা এবং শুরু হওয়া এবং শেষ হয়ে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু বাদশাহনের মধ্যে বা বাদশাহ তার কামসূত্র বইয়ের মধ্যে আলোচনা করে গেছেন। তারপরে আল বিরুনি ফাউন্ডার অফ আইডিওলজি, ভারত তত্ত্ব বইয়ের মধ্যে এটা কিন্তু আলোচনা করার চেষ্টা করছেন। তিনি বলা হচ্ছে যে আইডিওলজি মানে হলো ভাববাদ, বা বিরুনি মূলত একজন পর্যটক ছিলেন, আরবিয়ান পর্যটক। তিনি কিন্তু সারা পৃথিবী ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে তিনি অনেক বছর থাকছেন এবং তাদের সমাজ ব্যবস্থাটি দেখে তিনি কিন্তু ভারত তত্ত্ব নামে একটি বই লেখেন।
তারপরে দেখি আবুল ফজল কি আইনে আকবরী, এটা কি আইনে আকবরী বই লেখেন, তিনি সম্রাট আকবরের সভাসদ ছিলেন। রয়্যাল, তারপরে আমরা দেখি যে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল। এর আগে কিন্তু আমরা এই যে এশিয়াটিক সোসাইটি কিংবা এরকম জার্নাল কিংবা বই ওইরকমটি দেখতে পাই না। দু একজন ল্যান্ডমার্ক পণ্ডিত ব্যক্তির আসলে বর্ণনাগুলো আমরা দেখতে পাই, কিন্তু জার্নাল হিসেবে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা হয় 1784 সালে ওয়েস্ট জোনস এর হাত ধরে। তখন থেকে মূলত একাডেমিক যে রিসার্চ কিংবা অন্যান্য বিষয়গুলো কিন্তু এর মাধ্যমে বাংলাদেশের বা ভারতীয় উপমহাদেশ সম্পর্কে আলোচনাগুলো এর মাধ্যমে এখানে আসলে সন্নিবেশিত হতে থাকে। তারপরে কি হয়, 1850 সালে ক্যালকাটা ইউনিভার্সিটিতে 1917 সালে সোশিওলজি শব্দটা প্রথম সোশিওলজি সাবজেক্টটা প্রথম শুরু হয়। বোম্বে এবং মাদ্রাজ ইউনিভার্সিটিতে শুরু হয় 1850-এর দিকে, অর্থাৎ 19 শতকের মাঝামাঝি সময়। বোম্বে ইউনিভার্সিটিতে গোবিন্দ সদাশিব গৌড়ে 1893 থেকে 1983 সাল পর্যন্ত এই সময়টাতে কিন্তু আসলে এই সময়ের মধ্যে কিন্তু প্রথম বোম্বে ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান চর্চা প্রথম শুরু হয়, অর্থাৎ আলাদা শাস্ত্র হিসেবে বা সাবজেক্ট হিসেবে শুরু হয়। তাকেই বলা হচ্ছে ইন্ডিয়ান ফাদার অফ সোশিয়োলজি, অর্থাৎ ভারতীয় সমাজ বিজ্ঞানের জনক। বাংলাদেশের সমাজ বিজ্ঞানের জনক যেমন আমরা বলি নাজমুল করিম রে, এমনি সমাজ বিজ্ঞানের জনক যেমন আমরা বলি যে অগস্ট কোতকে, তেমনি রাধা কমল মুখার্জির কথা যদি আমরা বলি, লখনৌ ইউনিভার্সিটির তিনি একজন টিচার, অনেক বড় নাম করা লোক। তারপরে নির্মল কুমার বোস, উনি আমাদের কলকাতার। তারপরে অজিত কুমার সেন আমাদের দেশের একজন বিশেষ পণ্ডিত, তিনি আমরা চিটাগং বিশ্ববিদ্যালয়ে ছিলেন। তারপরে বিনয় কুমার সরকার, তিনি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির। তাকেই বলা হয় যে আমরা বলছি যে 1917 সালে ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রথম সমাজবিজ্ঞানের উদ্ভব হয়। কার হাত ধরে? তখন চেয়ারম্যান ছিল বিনয় কুমার সরকার, তাকেই বলা ছিল ইন্ডিয়ান ফাদার অফ বেঙ্গলি ফাউন্ডার অফ সোশিয়োলজি ইন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়াতে বাংলা ভাষায় সমাজবিজ্ঞান চর্চার জনককে আমরা বলতেছি বিনয় কুমার সরকার। আচ্ছা, তার পরবর্তীতে যাই। হ্যাঁ, এবার আসল জায়গায় আমরা চলে আসলাম। আজকের ক্লাসের যে মূল জিসটা, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি আমরা কোথায় দেখতে পাই? হ্যাঁ, আমরা দেখি ক্লড ডি লেভি-স্ট্রস, ফাউন্ডার উইথ দ্য হেল্প অফ ইউনেস্কো অ্যাজ এ প্রজেক্ট ডিরেক্টর। অর্থাৎ ক্লড ডি লেভি-স্ট্রস কে ছিলেন? তিনি আসলে ইউনেস্কো তোমরা জানো যে ইউনাইটেড নেশনস এডুকেশনাল এন্ড সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন, অর্থাৎ শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক যে সংস্থা আছে জাতিসংঘের অধীনে, তারই সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাজবিজ্ঞান চর্চা শুরু হয়, সমাজবিজ্ঞান সাবজেক্টটি প্রতিষ্ঠিত হয়। এটার পিছনে একটি ইতিহাস আছে, তোমরা আলোচনা সামনের দিকে করব। আচ্ছা, এরকমটি বিষয় যে মূলত সারা পৃথিবীতে কিভাবে সংস্কৃতিটি ছড়িয়ে দেওয়া যায়, সেই প্রেক্ষিতে বাংলাদেশে তিনি আসেন। বাংলাদেশে এসে ভারত পার্বত্য চট্টগ্রাম এলাকায় তিনি যখন ভিজিট করেন, ভিজিটে যেয়ে দেখেন যে অনেকগুলো উপজাতি বসবাস করে, উপজাতি বা আদিবাসী, কিংবা আমরা বলে থাকি যে অ্যাবরিজিনিস, কিংবা আমরা বলবো যে আদিবাসী আমরা বলে থাকি, ট্রাইবাল পিপল আমরা অনেক বলে থাকি, যদিও বিভিন্ন শব্দ নিয়ে অনেক জায়গায় বিভিন্ন বিতর্ক আছে। আমরা আমাদের দেশে বিভিন্ন গবেষণায় বিভিন্নটা চলে আসছে। অনেকে বলছে যে প্রায় 45টার মতো আমাদের দেশে উপজাতি আছে, কেউ বলতেছে না 23-এর বেশি আসলে উপজাতি নাই। এটা আসলে উপজাতি বা আদিবাসী নাই, এটা এখন তোমরা বলবো যে এরকম এতটা একটা দেশের মধ্যে কয়েকজনের মধ্যে যদি এত মতবিরোধ থাকে, আসলে এই মতবিরোধের মূল ফোকাসের জায়গাটি হলো সংস্কৃতিটাকে বিবেচনা করা হয়েছে। এমন হলো যে কেউ হয়তো সংস্কৃতির ছোট একটা ভাগটাকে ধরেই একটা আলাদা উপজাতি গোষ্ঠী চিন্তা করছে। যেমন একটি বংশের মধ্যে বলে না, হয়তো একটা সরকার বংশের হয়তো 3টা ধারা যেতে যেতে আলাদা হয়ে গেল, এমনটি হয় না? তেমনটি ধরনের হয়তো ওইটাকে কেউ বিবেচনা করে অনেকগুলো উপজাতি গোষ্ঠী দেখানোর চেষ্টা করছে, কেউ হয়তো বিবেচনা করে না, এই মূল বিষয়টাকে দেখানোর চেষ্টা করছে, এরকম। তো ওখানে মাল্টিকালচারাল বিষয়টি দেখে তিনি বলছেন যে বাংলাদেশ সংস্কৃতি চর্চার অন্যতম আসলে ক্ষেত্র হওয়া উচিত। সেই প্রেক্ষিতে তিনি প্রস্তাব দেন যে আমার ইউনেস্কো টাকা দেবে, কোথায় এই সমাজ বিজ্ঞান শাস্ত্রটি খোলা যায়, অর্থাৎ সমাজ চর্চা শুরু করতে হবে। তো সমাজ চর্চা কোন সাবজেক্ট করে? সমাজ বিজ্ঞান করে। সমাজ বিজ্ঞান বাংলাদেশে কি চর্চা হয়? না, হয় না। তাহলে কোথায় এটা শুরু করতে হবে? বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে হবে। তাহলে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি প্রস্তাব দেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন যে আমরা টাকা দেবো, তোমরা সাবজেক্ট খোলো। লক্ষ্য করো, আরেকজন আমরা পণ্ডিতকে বলতে পারি ডক্টর পিয়েরে সাইনি। এদেরকে কি বলা হচ্ছে? বাংলাদেশের সমাজ বিজ্ঞানের প্রথম চেয়ারম্যান। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হন। তিনিও ফরাসি, ক্লড ডি লেভি-স্ট্রস ফরাসি। তিনি মূলত তাহলে ক্লড ডি লেভি-স্ট্রস এর সহযোগিতায় পিয়েরে বিসাইনি, একে নাজমুল করিম, এরা মিলে হইতেছিল 1957-58 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান শাস্ত্র আলাদাভাবে খোলেন।
এবং তখনই এটাকে আমরা বলে থাকি যে সমাজবিজ্ঞান চর্চা শুরু হয় 1957-58 শিক্ষাবর্ষ থেকে। তারপরে আমরা দেখি ডক্টর আবুল খায়ের নাজমুল করিম 1922 থেকে 1982 সাল, তাকে বলা হচ্ছে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার জনক, অর্থাৎ বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনককে ডক্টর আবুল খায়ের নাজমুল করিম, এ কে নাজমুল করিম বলা হয়, ডক্টর আবুল খায়ের নাজমুল করিম। ফার্স্ট বেঙ্গলি চেয়ার ইন 1958, অর্থাৎ 57 সালে পিয়ারি বিসাইনি চলে যাওয়ার পরে 58 সালে তিনি চেয়ারম্যান হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যোগদান করেন 1950 সালে। লক্ষ্য করো 1958 সালে তিনি চেয়ারম্যান হন। কোথায় তখন তো 57-58 আগে তো সাবজেক্টই ছিল না, কিন্তু পলিটিক্যাল সায়েন্সে তিনি যোগদান করেন। তাহলে এর আগে থেকেই 1939 সাল থেকেই সমাজবিজ্ঞান একটি অ্যাসোসিয়েটেড সাবজেক্ট হিসেবে, অর্থাৎ তোমরা এখন দেখবা যে অনার্স পর্যায়ে আমাদেরকে সমাজবিজ্ঞান অনার্স পড়া দেখবা যে ইংরেজি পড়তে হয়, সমাজবিজ্ঞান অনার্স যদি পড়ো রাষ্ট্রবিজ্ঞান পড়তে হয়, অর্থনীতি পড়তে হয়, এরকম। তেমনি যদি সায়েন্স হয়তো রসায়ন বিজ্ঞানে পড়তেছে তাকে কিন্তু বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পড়তে হয়, ডাক্তারওয়ালাদের সমাজবিজ্ঞান পড়তে হয়। তো এরকম সাবজেক্ট গুলোকে বলা ছিল অ্যাসোসিয়েটেড সাবজেক্ট বা নন মেজর সাবজেক্ট। এরকম সাবজেক্ট হিসেবে 1939 সাল থেকে দর্শনের অন্তর্ভুক্ত ছিল সমাজবিজ্ঞান। 1950 সালের আগে থেকেই সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের সাথে সংযুক্ত ছিল। সেখানে এই সমাজবিজ্ঞান পড়ানোর লোক দরকার হয়, তখনই নাজমুল করিম স্যার উনি পলিটিক্যাল সায়েন্সে যোগদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরকম দেখবে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অন্য সাবজেক্টেরও শিক্ষকরা আসলে নির্দিষ্ট কোর্সটি পড়ানোর জন্য যোগদান করে থাকে। অর্থাৎ সমাজবিজ্ঞান বিভাগে দেখা গেল স্ট্যাটিস্টিক্স এর লোক আছে, সমাজবিজ্ঞান বিভাগে মনোবিজ্ঞানের লোক আছে, সমাজবিজ্ঞান বিভাগে হয়তো বা দেখা গেল যে নৃবিজ্ঞানের লোক আছে। এরকম সাবজেক্টগুলো যেহেতু পড়তে হয় তাই কিন্তু করানো হয়। অর্থাৎ তাহলে নাজমুল করিম স্যার 1950 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স বিভাগে প্রথম যোগদান করে, আর প্রথম চেয়ারম্যান হন 1958 সালে, আর সমাজবিজ্ঞানের প্রথম উদ্ভব হয় 1957-58 সালে। তার একটি বইয়ের নাম দি ডিনামিক্স অফ বাংলাদেশ সোসাইটি 1980 সালে, এটি কিন্তু পরবর্তীতে বই হিসেবে প্রকাশিত হয়। কিন্তু তার একটি বই আছে চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া, পাকিস্তান এন্ড বাংলাদেশ। তিনি মূলত এই বিষয়টার উপরে পিএইচডি গবেষণা করেন, ডক্টরাল গবেষণা করেন। এই গবেষণা তিনি যেমন ইউরোপে পড়ালেখা করছেন, তিনি কিন্তু আমেরিকাতে পড়ালেখা করছেন। লেখক করো তারপরে দিয়ে আছে সোশিয়োলজি স্টার্টস 1926 উইথ ফিলোসফি। এই লেখক করো যে আসলে সরি আমি একটু ভুল বলছি যে 1939 সালে পলিটিক্যাল সায়েন্সের সাথে, কিন্তু ফিলোসফির সাথে 1926 সালে কিন্তু সমাজবিজ্ঞান অ্যাসোসিয়েটেড সাবজেক্ট হয়। দেন সেপারেট ডিসিপ্লিন সোশিয়োলজি 1957 to 1958। এটি ছিল আমাদের আজকের সমাজবিজ্ঞানের পটভূমি। আমরা সামনের ক্লাসগুলোতে আরো আলোচনা করব কিভাবে এটি আসলে প্রশ্ন আসতে পারে তোমাদের ফাইনাল পরীক্ষায়। এটি কিন্তু আমি একটি মডেল প্রশ্ন এখানে দেখানোর চেষ্টা করছি। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু আমি কিন্তু লাইভে আছি, লাইভে যদি কোনো প্রশ্ন করো সেই বিষয়টি নিয়ে কিন্তু আমি তোমাদেরকে উত্তর দিব। আমি এখানে একটি মডেল প্রশ্ন, অর্থাৎ তোমাদের যে এটাকে কি বলে উদ্দীপক সহ যে প্রশ্নটা আছে সেই প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তরটি কিভাবে দেওয়া যায়, একটি কিন্তু আমি মডেল উত্তরও এখানে দেওয়ার চেষ্টা করছি। লক্ষ্য করো যে এইটি আজকে হয়তো এই ক্লাসটি নিচ্ছি আমি, এর আগে এই বিষয়টির উপর তোমাদের আগের ইয়ারে অর্থাৎ 2021 শিক্ষাবর্ষে অর্থাৎ 2021 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু 4টি ক্লাস নিয়ে আসে। অর্থাৎ তোমরা কিন্তু ওই আর্কাইভে যে সেই ক্লাসগুলো কিন্তু দেখতে পাবে। অর্থাৎ ফেসবুকে যেমন আছে রাজশাহী কলেজের ফেসবুকে, সেটা এইচএসসি রাজশাহী কলেজে আছে, আবার কিন্তু তোমরা ইউটিউবের আর্কাইভে কিন্তু এটি দেখতে পাবে। তো আমি খুব দ্রুত এটি আলোচনা করে দেবো, তারপর তোমাদের প্রশ্ন নিয়ে আমি আলোচনা করবো। উদ্ভব সম্পর্কিত একটি প্রশ্ন আছে। লক্ষ্য করো যে একটি উদ্দীপক দিছি 1839 সালে ইউরোপে একটি শাস্ত্রের জন্ম হলেও বাংলাদেশে 1957 সালে এটির চর্চা আলাদাভাবে শুরু হয়। বিশ্ববিদ্যালয়ে একজন খননজন্মা অধ্যাপকের অবিরাম পরিশ্রমের ফলে এটি সম্ভব হয়। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং জটিল সমস্যার সমাধানে এই বিভাগের স্নাতকরা বিশেষ ভূমিকা পালন করে আসছে। একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য এই বিজ্ঞানটির অধ্যয়ন অত্যন্ত জরুরি। এটা কিন্তু সব বোর্ড 2018 সালে আসছে। অর্থাৎ এই প্রশ্নটি আমি আসলে তখন ঢাকা বোর্ডে যে সব বোর্ড আন্তঃবোর্ড ছিল, ঢাকা বোর্ডে যে তখন আমরাই ছিলাম ওইবার মডারেশন বোর্ডে, তখন আমার হাত ধরেই কিন্তু এটি আসলে ফাইনাল পরীক্ষা এটা সংযুক্ত হয়। কিন্তু এটি একটি মডেল হিসেবে এটিকে কিভাবে সঠিক উত্তর কিভাবে লেখা যায় এটি কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। প্রথম প্রশ্ন ক, পজিটিভ ফিলোসফি গ্রন্থটি কার? ক নম্বর প্রশ্নের উত্তর দিতে কিন্তু উদ্দীপকে যাওয়ার প্রয়োজন নাই। সেখানে কি বলা আছে, তোমরা অগস্ট কোত লিখলেই কিন্তু হয়ে যাবে। অগস্ট কোতের মধ্যে দেখো যে অনেক ভাবে কিন্তু বানান লিখছি, অগস্ট, আগস্ট, অগস্ট, কোত, কট, কোতে, যে কোনো উত্তর দিলেই হবে। কিন্তু ইংরেজিতে যদি লেখো AUGUSTECOMTE, এর বাইরে অন্য কোনো একটা অক্ষর কম কিংবা বেশি ছোট বড় হলে কিন্তু উত্তর নেওয়া হবে না, ওটা কাটা যাবে। কিন্তু বাংলায় যদি একটু এইরকম ধরনের যে কোনো ঠিক লেখো সেক্ষেত্রে কিন্তু তোমরা একে এক পাবা।
তারপরে 2 নম্বর খ নম্বর প্রশ্ন, নবান্ন উৎসব বলতে কি বোঝো? লক্ষ্য করো, নবান্ন উৎসব কি না, খ নম্বর প্রশ্নের কিন্তু উত্তরের ক্লু খুঁজতে তোমার উদ্দীপকে যাওয়ার প্রয়োজন নাই। সেখানে কি আছে, উত্তরটি কিভাবে হতে পারে লক্ষ্য করো, যে এটির কিন্তু দুটো অংশ, অর্থাৎ এটির প্রশ্নের উত্তর যদি তোমরা লেখো তাহলে 2 পাবা। পজিটিভ ফিলোসফি গ্রন্থটি কার, এটি লিখলে 1 পাবা, কিন্তু নবান্ন উৎসব বলতে কি বুঝো এখানে লিখলে কিন্তু 2 পাবা। এটার মধ্যে তাহলে দুটো অংশ আছে, একটা জ্ঞান অংশ, আর একটা হলো জ্ঞান অংশ, এবং এটা হয়তো হলো বুঝ, আন্ডারস্ট্যান্ডিং অংশ, আন্ডারস্ট্যান্ডিং, এটাকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল আর কি। যাই হোক, জ্ঞান অংশ কি এর মধ্যে? বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতিতে কৃষির একটি উৎসবের নাম নবান্ন উৎসব, এই কথাটি লিখলেই তোমরা 1 পেয়ে যাবা। কিন্তু এরপরের আরো 1 পাইতে চাইলে এইভাবে লিখতে হবে, একটু কম বেশি হলেও কোনো সমস্যা নেই, এটা উদাহরণের মাধ্যমে কিংবা আরেকটু অন্যভাবে লিখলেও কিন্তু তোমরা পেতে পারবা 2। তাহলে এখানে একটা স্ট্যান্ডার্ড উত্তর কি হয়ে গেছে, বাংলাদেশের শস্য উৎপাদনের জন্য 2টো ঋতু আছে, গ্রীষ্মকালে খরিফ ঋতুর পরে পয়লা অগ্রহায়ণ নতুন ধান ওঠাকে কেন্দ্র করে এই উৎসব পালন করা হয়। কৃষকরা তাদের বাড়িতে আত্মীয় স্বজনকে নিয়ে নতুন ধানের তৈরি পিঠা পুলি খেয়ে উৎসব উদযাপন করে। তাহলে এখানে কিন্তু তোমরা 2 পেয়ে গেলাম। কিন্তু গ নম্বর, উদ্দীপকে কোন অধ্যাপকের কথা বলা আছে, এই কথাটি জানতে চাইলে ব্যাখ্যা করো, এটা জানতে চাইলে তোমাকে উদ্দীপক পড়তে হবে। উদ্দীপক কিন্তু আমরা পড়ে ফেলছি, 1839 সালে ইউরোপে শাস্ত্রের জন্ম হলেও বাংলাদেশে 1957 সালে এটির চর্চা শুরু হয়। লক্ষ্য করো যে এটির স্ট্যান্ডার্ড উত্তর কিভাবে হয় পরের পেজে দেওয়া আছে। লক্ষ্য করো, জ্ঞান, এটা হলো অনুধাবন, সরি, এই অনুধাবন অংশ বা আন্ডারস্ট্যান্ডিং যদি তোমাদের থাকে তবেই কিন্তু 2 পাবা, আর প্রয়োগ থাকলে তবেই 3 পাবা। অর্থাৎ এই প্রশ্নের মধ্যে 3টে অংশ আছে, উত্তরের মধ্যে 3টে অংশ আছে। জ্ঞান, উদ্দীপকে প্রফেসর আবুল খায়ের নাজমুল করিমের কথা বলা আছে 2। অর্থাৎ অনুধাবন অংশ চাইলে কি করতে হবে, তরুণ নাজমুল করিম 1946 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পাশ করে 1950 সালে উক্ত বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে 1953 সালে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে মাস্টার্স করেন। ইউনেস্কোর সহযোগিতা ঢাকা বিশ্ববিদ্যালয় 1957 সালে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হলে তিনি এতে যোগদান করেন এবং 1958 সালে বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এইটুকু একটু কম বেশি ভাষা দিয়ে যদি তুমি লেখো তাহলে এটি আন্ডারস্ট্যান্ডিং লেভেল হয়ে গেল। তারপরে প্রয়োগ লেভেল, প্রয়োগটা মাথায় রাখতে হবে, যে কথাই তুমি বলবা অনুধাবন লেভেলে সেইটার অনেকগুলো ক্লু তোমার উদ্দীপকের সাথে ম্যাচিং থাকতে হবে, তবেই তুমি প্রয়োগটা হবে। দেখো, উদ্দীপকে প্রফেসর নাজমুল করিমের অক্লান্ত পরিশ্রমের কথাই বলা হয়েছে। বাংলাদেশের সমাজবিজ্ঞান শাস্ত্রের উদ্ভব ও বিকাশের সাথে এই খনজমানো ব্যক্তিটির অবদান অনস্বীকার্য। তারপরে তোমরা দেখো যে এটির ঘ অংশের প্রশ্নটা ছিল একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য এই বিজ্ঞানটির অধ্যয়ন অত্যন্ত জরুরি, মতামত পূর্বক বিশ্লেষণ করো। তাহলে এখানে কি আছে, এটারও কিন্তু 4টে অংশ হবে, কারণ এটার সঠিকভাবে লিখতে পারলে এটা 4 পাবা। দেখো, এর বলা হচ্ছে উক্ত মন্তব্যের সাথে একমত, এটা লিখলে তুমি 1 পেয়ে যাবা। অনুধাবন সমাজবিজ্ঞানের 16 সামাজিক সম্পর্কের বিজ্ঞান, সমস্যা তৈরি হয় সামাজিক সম্পর্কের জটিলতা থেকে, এই বিষয়গুলি লিখলেই তুমি 2 পেয়ে যাবা। প্রয়োগ লিখলে 3 পেয়ে যাবা এবং উচ্চতর দক্ষতা লিখলে 4 পেয়ে যাবা। এই বিষয়টি নিয়ে আসলে ক্লাস একদম শেষের দিকে আমি খুব দ্রুত আলোচনা করে যাচ্ছি। এমসিকিউ কিছু প্রশ্ন কেমন আসতে পারে লক্ষ্য করো, যে এরিস্টটল কোন দেশের দার্শনিক ছিলেন? জার্মানি, ইতালি, গ্রিক, ফ্রান্স। 2 নম্বর, সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় ড্যাশ ড্যাশ, এর উত্তর হবে। 3 নম্বরে এইভাবে হতে পারে। তারপরে এমসিকিউ প্রশ্ন আরো হতে পারে। প্রশ্ন জিজ্ঞাসার মধ্যে আমি এখন যাব। অর্থাৎ এই যে আমি একটু খুব দ্রুত তোমাদের প্রশ্নের পার্টটা নিয়ে আমি স্কিপ করলাম বলা যেতে পারে, সামনের ক্লাসে এই বিষয়টি নিয়ে আরো বিশ্লেষণে যাব, কিন্তু আজকের প্রশ্নের উত্তরগুলো আজকেই দেওয়া উচিত আমি মনে করি। আমি যাচ্ছি, ওই গো শেয়ারে আছি, আমি এতে আছি, লাইভে আছি। তোমাদের কোনো প্রশ্ন? আমি হ্যাঁ, প্রশ্নে আছি। 48 কমেন্ট, ও বাবা, অনেক কমেন্ট আসছে। আচ্ছা, আমি একটু দেখি। হ্যাঁ, অনুধাবন, এই যে অনেকে মনে রাখছে যে আমি আসলে মনে করতে পারছিলাম না। আন্ডারস্ট্যান্ডিং লেভেল হলো অনুধাবন লেভেল। গুড। আচ্ছা, আদাব, অনেক ভালো লাগলো। নমুনা উত্তর নিয়ে আমি সামনের দিন আরো বিশ্লেষণ করব। আপনি কি আছেন তো লাইনে? আচ্ছা, একের গ ঘ নিয়ে আমি আলোচনা করব। আচ্ছা, চ্যাটিং তো যাচ্ছে না, উত্তরগুলো আসলে দিতে চাই। ও আচ্ছা, এখানে জানতো, হ্যাঁ, গুড, উপর থেকে যান। হ্যাঁ, যান ধীরে সুস্থে, অনেকে ফলো করতেছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ,
লামি আরবি, আচ্ছা হ্যাঁ চলে যান। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ কি কোনো প্রশ্ন আছে? আমি ক্লাসের মধ্যে। হ্যাঁ আচ্ছা, তারপরে আসসালামু আলাইকুম সালাম। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে কিনা? চলে যান, প্রশ্ন আছে কিনা? হ্যাঁ লবণ প্রশ্ন। দ্বিতীয় পত্রে বাংলাদেশের প্রেক্ষাপট, হ্যাঁ গুড। বাংলাদেশের প্রেক্ষাপটে সমাজবিজ্ঞানের বিভিন্ন মৌল পত্র নিয়ে আলোচনা করা হয়েছে, হ্যাঁ গুড। ওকে স্যার, হ্যাঁ চলে যান চলে যান, গুড। আসি, হ্যাঁ গুড। পারস্পরিক সম্পর্ক, গুড। স্যার বুয়েটের সমাজবিজ্ঞান বিভাগ আছে, হ্যাঁ গুড। আমি এই কথাগুলো বললাম, হ্যাঁ ধীরে সুস্থে সামনের দিকে যান। হ্যাঁ, আমাদের সমাজবিজ্ঞান নামক নাটকটাও যৌক্তিক। সমাজবিজ্ঞান নামক নাটক, বুঝলাম না বিষয়টি, তুমি আরো কথা বলো আলাদাভাবে। আচ্ছা, সব জায়গাতে সমাজবিজ্ঞানের নাক গলন আছে, হ্যাঁ আমরা আলোচনার মধ্যে কিছুটা আমি বলছি। বিশ্ব প্রেমিকার এভাবে বলবা না, তোমরা মাথায় রাখবা। ইতিহাসের দর্শন ইবনে খালদুনের উল্লেখযোগ্য অবদান আছে, হ্যাঁ নিচের দিকে যাও। কার্ল মার্কস, তোমাদের হ্যাঁ খুব সুন্দর ব্যাখ্যা আছে মানুষের উৎপত্তি সম্পর্কে, গুড। আচ্ছা কৌটিল্য, হ্যাঁ যাও একটু যান একটু যান, শেষের দিকে আমরা চলে গেছি। কমেন্ট অনেক আসছে। উপজাতি আদিবাসীর মধ্যে পার্থক্য কি স্যার? আচ্ছা আচ্ছা, ওই বিষয়টি আমার মাথায় রইলো, যান শেষের দিকে যান। আরো আছে কিনা? অনেক ভালো লাগলো। নমুনা উত্তর নিয়ে আমি বিশ্লেষণ করবো। আচ্ছা আরো নিচের দিকে যান। আচ্ছা, একটি প্রশ্ন আছে, উপজাতি এবং আদিবাসীর মধ্যে পার্থক্য কোথায়? এইটি শুধু বলা আছে। এই অংশটুকু একটু আলোচনা করে যাই। আসলে পার্থক্য ওই রকমটি নাই। প্রথমে এই উত্তরটি দিয়ে দিই, পার্থক্যটি ওই রকমটি নাই। এটি আসলে কনসেপ্টগত বা ধারণাগত দিক থেকে যাদেরকে আমরা আসলে উপজাতি নামে ডাকি, তারা মনে করে যে না, আসলে আমাদেরকে জাতির বাইরে রাখার দরকার নেই। উপজাতি কাকে বলে? উপ অর্থ অংশ, উপ অর্থ অংশ। যেমন উপকূল, কুলের সমীপে, কুলের কাছে যাকে বলা ছিল উপকূল। তো উপজাতি জাতির অংশ, জাতির, ওরা নিজেদেরকে আলাদাভাবে জাতি মনে করে। তারা যখন উপজাতি বলতেছে, তারা বলতেছে না আমরা তো সম্পূর্ণ জাতি, আমাদেরকে কেন অংশ বলা হচ্ছে? তোমরা তো জানো যে কোনো একটি জাতি অনেক জাতি নিয়ে গড়ে উঠতে পারে, অর্থাৎ অনেকগুলো জাতির সংমিশ্রণ একটি জাতি হতে পারে। যেমন আরব জাতি বলা হচ্ছে, ওর মধ্যে অনেক জাতি আছে। ইন্ডিয়ার মধ্যে অনেকগুলো জাতি আছে, আমাদের বাংলাদেশের মধ্যে অনেকগুলো জাতি আছে, অনেকগুলো উপজাতি আছে। তাই তো আমরা বাঙালি সংস্কৃতি বলতেছি। যখন তাদেরকে উপজাতি ডাকা হচ্ছে, বলতেছে আমরা চাকমা, আমরা উপজাতি না, আমরা নিজেই জাতি, তখন তাদেরকে তাদের এই প্রতিবাদ থেকে কিভাবে মোকাবেলা করা যায়? বলা হচ্ছে তারা আদিবাসী। তারা এই নামে যখন ডাকা হচ্ছে, তখন কিন্তু তারা খুব খুশি। তাকে অ্যাবরিজিনিস বলা হচ্ছে, ট্রাইবাল না বলে যদি তখন অ্যাবরিজিনিস বলা হচ্ছে, তারা কিন্তু খুশি। কিন্তু কনসেপ্টগত দিক থেকে আমরা যদি বিশ্লেষণ করি, আসলে দুটোই ঠিকই। উপজাতি বা আদিবাসী আমরা যেটাই বলে থাকি, মূলত আমি তোমাদেরকে বলেই দিলাম যে উপকূল কি জিনিস, উপজাতি কি জিনিস। বাঙালি সংস্কৃতির অনেক জিনিসগুলি ফলো করে, কিন্তু কিছু অংশ কখনো যখন আলাদা ফলো করে, তাকে বলা হচ্ছিল উপজাতি বা উপসংস্কৃতি। অর্থাৎ উপসংস্কৃতি যারা ফলো করে, তাকেই আমরা বলতেছি উপজাতি। আমরা সাধারণভাবে ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে আমরা উপজাতি ব্যবহার করে থাকি, কিন্তু তাদের যখন আপত্তি হয়, তখন এটিকে ইউনেস্কো আলাদাভাবে বিবেচনা করছে যে না, তাদেরকে উপজাতি ডাকলে যেহেতু তারা অসন্তুষ্ট হয়, তাহলে তাদেরকে আদিবাসী ডাকা হোক। মূলত কোনো পার্থক্য নেই। তো ঠিক আছে, আমার মনে হয় যে আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে পারি। তোমাদেরকে অনেক ধন্যবাদ। সামনের ক্লাস এর পরের ইমিডিয়েট যেদিনই সমাজবিজ্ঞান ক্লাস আছে, সেদিনই আমি আসবো। সেই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করবো, বিশেষ করে মডেল উত্তরটি কিভাবে আরো ভালো করে দেওয়া যায়, এবং পরের অংশটি বিশেষ করে বাংলাদেশের সমাজবিজ্ঞানের পটভূমি আমরা আলোচনা করলাম। এরপরে বিকাশটি আলোচনা করব। তারপরের ক্লাসে আমরা হয়তোবা এর প্রয়োজনীয়তা এবং আলোচনা করব। তাই সামনের ক্লাসটি অবশ্যই বিকাশ ধারার উপরে হবে, সেখানেও কিন্তু এই মডেল উত্তরটি আলোচনা করা হবে। আমার মনে হয় যে আমরা শেষ করি আজকে। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।